পরিমিতি অনেক বড় একটা চ্যাপ্টার, তাই না? তবে এই চ্যাপ্টার থেকে কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আছে যেগুলো প্রত্যেক বছর বারবার আসে। সো আজকের ক্লাসে আমরা ওই সিকিউ গুলো সলভ করব যেগুলো প্রত্যেক বছর হচ্ছে বারবার আসে, মানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওগুলো হচ্ছে করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? তাহলে দেখো আমরা শুরু করি। পরিমিতি দেখো, আমরা প্রথম যে সলভটা করব, আমরা প্রথম এটা না করে এটা করি, এটা একটু বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখানে যে দুটো আছে এই দুটো খুবই ইম্পর্টেন্ট। দেখো আমরা প্রথমত ক নাম্বারটা যদি করি, ক নাম্বার করতে তো উদ্দীপকের প্রয়োজন নাই। ক নাম্বারে কি বলছে যে একটা ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে এত বর্গ সেন্টিমিটার, এর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমরা জানি সূত্র, ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল, ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল, ঠিক আছে? ক্ষেত্রফল এর সূত্র কি বলতো? সূত্র হচ্ছে 6a স্কয়ার। ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র কি? 6a স্কয়ার। তাহলে তোমার প্রশ্ন মতে কি দেওয়া আছে? প্রশ্ন মতে এই 6a স্কয়ার ইকুয়াল টু তোমার কত দেওয়া আছে? তোমার হচ্ছে 300 দেওয়া আছে। সো 300 দেওয়া আছে। তাহলে এখান থেকে তুমি কি বের করতে পারো? এখান থেকে তুমি এর মানটা বের করবা। সো এর মানটা যদি বের করতে চাও তাহলে 300 কে 6 দ্বারা ভাগ করো। 300 ভাগ হচ্ছে যদি 6 করো তাহলে কত পাবা? 50 পাবা, ঠিক আছে? 50 পাবা। তাহলে a স্কয়ার ইকুয়াল টু হলো কত তোমার? 50। সুতরাং a স্কয়ার ইকুয়াল টু যদি 50 হয় তাহলে a ইকুয়াল টু হচ্ছে তোমার √50, ঠিক আছে? √50 কি বলতো? এখানে কি বর্গ সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে এখানে হবে সেন্টিমিটার। তাহলে এই এটা কি বলতো? এটা কি? এখানে a কি? a হচ্ছে তোমার এক বাহুর দৈর্ঘ্য। এ হচ্ছে ঘনকের এক বাহুর দৈর্ঘ্য বা বাহুর দৈর্ঘ্য, কারণ ঘনকের সবগুলো বাহু কি সেম। সো বাহুর দৈর্ঘ্য, বুঝতে পারছো? তাহলে এর মানটা হচ্ছে পেয়ে গেলাম। কেন এর মানটা বের করলাম? কারণ কি তোমাকে বলছি কি ঘনকের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে। তো ঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে ঘনকের কর্ণ। তো ঘনকের কর্ণের সূত্র হচ্ছে তোমার √3a, ঠিক আছে? ঘনকের কর্ণের সূত্র কি? এক মিনিট। আজকে সারাদিন ধরে ক্লাস নিতে, ঠিক আছে? কালকে সাবির ব্যাচের পরীক্ষা। তো দেখো ঘনকের কর্ণের সূত্র হচ্ছে তোমার √3a। তাহলে প্রশ্ন মতে √3a ইকুয়াল টু হচ্ছে কি? √3a ইকুয়াল টু হচ্ছে তোমার ঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে কি? √3a। সো তুমি এর মানটা তো পেয়ে গেলা। এর মানটা কত পাইলা? √50। তাহলে যে √3 গুণ হচ্ছে এর মানটা বসাই দাও কত? √50। তাহলে কি আমাদের হয়ে গেল কত? এটা তাহলে এই রুট আছে, সো তুমি বড় করে একটা রুট দাও, আর 50 আর 3 হচ্ছে গুণ করো। 50 আর 3 যদি গুণ করো, 3 50 কত হয়? 150, ঠিক আছে? সো √150 এত কি? সেন্টিমিটার। এর অ্যান্সার, ঠিক আছে? ভাঙাই দিতে পারো ক্যালকুলেটর দিয়ে। সো এই হচ্ছে কথা। এখন আমরা এই যে খ নাম্বারটা, এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? খ নাম্বারটা হচ্ছে আমরা এখন এই খ নাম্বার আর গ নাম্বার সুপার ইম্পর্টেন্ট। মানে তোমার হচ্ছে কালকে সাবির ব্যাচের পরীক্ষা। সো কালকের পরীক্ষায় তোমার 10টা বোর্ডের মধ্যে কমপক্ষে 6 থেকে 7টা বোর্ডে এই দুটো অঙ্ক আসবে। সমবাহু ত্রিভুজের এখানে কি বলছে? সমবাহু ত্রিভুজের পরিসীমা। আর পরিসীমা বের করতে কি বের করা লাগে? পরিসীমা বের করতে হলে প্রথমে তোমার বাহুর দৈর্ঘ্য নির্ণয় করা লাগে। সো তোমাদের প্রশ্ন আসবে যে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো, অথবা পরিসীমা বের করো, অথবা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করো। একই তো, তাই না? একই। তারপর কি এই গ নাম্বারটা এটাও আসবে ইনশাআল্লাহ। তাহলে এখানে দেখো আমরা হচ্ছে করি, যদি করি খেয়াল করো, তোমার এখানে খ নাম্বার বলছে কি? সমবাহু ত্রিভুজটির পরিসীমা বের করো। সো পরিসীমা বের করতে হলে আমাদের প্রথমত সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বের করা লাগবে, ঠিক আছে? সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বের করা লাগবে। সো আমি ধরে নিব যে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হচ্ছে a। বাহুর দৈর্ঘ্য কত? a, ঠিক আছে? সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত? ধরো a ধরে নিলাম। তাহলে এখানে কি বলছে দেখো, যে কোন সমবাহু ত্রিভুজের
বাহুর দৈর্ঘ্য 4 মিটার বানালে এর ক্ষেত্রফল হচ্ছে এত মিটার বেড়ে যায়, এত বর্গ মিটার হচ্ছে বেড়ে যায়। আচ্ছা সমস্যা নেই। তাহলে আমরা কি করলাম, আমরা সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হচ্ছে কি ধরছি, তাহলে আমাকে বলতো সুতরাং সমবাহু ত্রিভুজের বাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 ইন্টু কি বাহুর দৈর্ঘ্য, তাই না? ইন্টু হচ্ছে বাহুর দৈর্ঘ্য। তাহলে বাহুর দৈর্ঘ্য আমরা কত ধরলাম? এ ধরলাম। সো এ, সো মেন সূত্র হচ্ছে কি √3/4 এ, ঠিক আছে? √3/4 এ, এটা হচ্ছে কি ক্ষেত্রফলের সূত্র। তাহলে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য আমরা এই ধরলাম, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত? √3/4 এ, ঠিক আছে? আচ্ছা এখন দেখো কি বলছে যে বাহুর দৈর্ঘ্য কি 4 মিটার বাড়ালে, তাহলে দেখবা যে পরবর্তী অবস্থায় বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে? পরবর্তী অবস্থায় বাহুর দৈর্ঘ্য, তাহলে কত হবে? পরবর্তী অবস্থায় বাহুর দৈর্ঘ্য আগে কত ছিল? এ, আগে ছিল এ, বাড়াইছো কত? 4 মিটার বাড়াইছো। সো এতে কি +4 মিটার, ঠিক আছে? a + 4 মিটার, a + 4 মিটার। তাহলে এই অবস্থায় পরবর্তী অবস্থায় বা ক্ষেত্রফল, পরবর্তী অবস্থায় ক্ষেত্রফল তাহলে কত হবে? a √3/4 ইন্টু কি বাহুর দৈর্ঘ্য। তাহলে এইবার বাহুর দৈর্ঘ্য কত? এবার বাহুর দৈর্ঘ্য এটা a + 4, তাই না? এবার বাহুর দৈর্ঘ্য হচ্ছে এটা। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি √3/4 এ নাকি a স্কয়ার? তারা ভুলে গেছি। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি √3/4 স্কয়ার মিলি নাকি সেম টু দাও সমবাহু হ্যাঁ স্কয়ার, এখানে স্কয়ার হবে, ঠিক আছে? এখানে হচ্ছে স্কয়ার, তাহলে এখানে কি আমাদের স্কয়ার। সূত্র হচ্ছে কি √3/4 ইন্টু হচ্ছে কি বাহু স্কয়ার। সো এখানে তাহলে কি √3/4 ইন্টু বাহু, এবার বাহু কত? বাহু হচ্ছে এবার a + 4, সো a + 4 বসাই দিছি আর উপরে স্কয়ার। ফাইন। তাহলে এবার দেখো কি বলছে তোমার প্রশ্ন মতে যে বাহুর দৈর্ঘ্য 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল হচ্ছে এত বড় মিটার বেড়ে যায়। এর মানে এই যে এটা কি আগের ক্ষেত্রফল আর এটা কি পরের ক্ষেত্রফল, এটা কি আগের বাহু, এটা কি পরের বাহু। সো তোমার প্রশ্ন মতে তাহলে দেখবা যে প্রশ্ন মতে ক্ষেত্রফল কি পাইছে? বৃদ্ধি পাইছে। ভাই ক্ষেত্রফল বৃদ্ধি পাইছে, আর বৃদ্ধি পাইলে কি করা লাগবে বলো তো? বৃদ্ধি পাইলে পরের ক্ষেত্রফল থেকে আগের ক্ষেত্রফল বাদ দিতে হয়। তাহলে এই যে পরের ক্ষেত্রফল এই √3/4 a + 4 হোল স্কয়ার মাইনাস হচ্ছে কি আগের ক্ষেত্রফল কত? √3/4 স্কয়ার। তাহলে এই পরের ক্ষেত্রফল থেকে আগের ক্ষেত্রফল বাদ দিলে কি ক্ষেত্রফল হচ্ছে বৃদ্ধি পাবে। তাহলে কত বৃদ্ধি পাবে বলছে? এত বৃদ্ধি পাবে, 16√3 বর্গ মিটার বেড়ে যায়। তাহলে 16√3, ঠিক আছে? তাহলে এখান থেকে তুমি কি করবা? এখান থেকে তুমি একটা কাজ করো, √3/4 কমন নাও। দেখো এখানে আছে, এখানেও আছে। সো √3/4 হচ্ছে আমি কমন নিলাম। সো কমন নিলে কি থাকে? a + 4 হোল স্কয়ার থাকতেছে, আর এখানে জাস্ট হচ্ছে a স্কয়ারটা থাকতেছে, ঠিক আছে? কমন নিয়েছি, আর এখানে কি থাকলো? 16√3, বুঝছো? তাহলে এখানে দেখো এখানে হচ্ছে যে কাহিনী হয়েছে সেটা হচ্ছে এই √3 আর এই √3 কি কাটাকাটি যায়, বুঝছো? এই √3 আর এই √3 কি কাটাকাটি যায়, আর হচ্ছে এই 4 দেখো বিষয়টা বুঝো, এই √3 আর এই √3 কে কাটা, আর এখানে দেখো কি হয়? এই যে 16 থাকো, এই 16 টাকা, আর এই যে 4টা আছে না, এই 4টা কি এই পাশে যায় কি গুণ হবে, এই পাশে এই 4টা কি ভাগ অবস্থায় আছে, এই পাশে কি গুণ হবে, 16 গুণ 4। আর এখানে দেখো এখানে কি হয়েছে? এখানে হচ্ছে তোমার a + 4 হোল স্কয়ার, এটা আসলে কি a + b হোল স্কয়ারের সূত্র। তাহলে a + b হোল স্কয়ারের যদি সূত্র ভাঙো তাহলে কি a স্কয়ার প্লাস 2ab, সো 2 ইনটু a, a মানে কত? a ইনটু b মানে কত? এই যেটা এটা হচ্ছে b, 2ab প্লাস কি b স্কয়ার মানে কি 4 এর উপর স্কয়ার, বুঝছো? 4 এর উপর স্কয়ার, তারপর কি মাইনাস হচ্ছে a স্কয়ার, সো a স্কয়ার এটা, বুঝছো? তাহলে এবার দেখো খেয়াল করো, a স্কয়ার কি কাটা, তাহলে তোমার থাকো কি 4 2 8 এ 8 এ থাকতেছে, আর এখানে কত? 16 আর 4 গুণ করলে 3 × 48, 4 × 64, এখানে 64 থাকতেছে, ঠিক আছে? তাহলে দেখো তাহলে হচ্ছে তোমার 8a = কত? 64, 8a = হচ্ছে 64, সুতরাং a = হচ্ছে 64 ভাগ হচ্ছে কত? 8, তাহলে 8 8 64, তাই না? হ্যাঁ 8 8 64, তাহলে এর মান হচ্ছে 8, বুঝছো? এর মান হচ্ছে কত? আমাদের 8 সেন্টিমিটার, এর মান হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে আমরা যেটা পাইলাম এ হচ্ছে কি বলতো? এ হচ্ছে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। আমরা বাহুর দৈর্ঘ্য পাইলাম কত? 8 সেন্টিমিটার। তাহলে আমাদের বের করতে বলছে কি পরিসীমা, সুতরাং পরিসীমা কত? আমরা জানি সমবাহু ত্রিভুজের পরিসীমা সূত্র কি? সমবাহু ত্রিভুজের পরিসীমা সূত্র হচ্ছে তোমার 3a, তাই না? 3a, যেহেতু তিনটা বাহু a a a, সো তিন বাহুর যোগফল মানে কি 3a। সো সমবাহু ত্রিভুজের পরিসীমা সূত্র কি? আমাদের 3a। সো তাহলে 3 গুণ হচ্ছে কি a, এর মান কত? 8, সো অ্যান্সার হচ্ছে 24 সেন্টিমিটার, ঠিক আছে? 24 সেন্টিমিটার। এখানে আবার কেউ বর্গ সেন্টিমিটার দিও না,
বর্গ সেন্টিমিটার শুধুমাত্র ক্ষেত্রফলের ক্ষেত্রে হয়, পরিসীমা কি আমাদের জাস্ট সেন্টিমিটার। বুঝতে পারছো? সো এই হচ্ছে কি আমাদের পরিসীমা। এখন যদি তোমাকে বলতো যে সমবাহু ত্রিভুজটার ক্ষেত্রফল বের করো, তাহলে ক্ষেত্রফল বের করলে তুমি হচ্ছে ক্ষেত্রফল তো সূত্র জানোই, এই √3/4 স্কয়ার, তাই না? তাহলে √3/4 গুণ হচ্ছে স্কয়ার, তাহলে এই তো পাই গেছো 8, সো 8 এর স্কয়ার। তাহলে এখানে ক্যালকুলেশন করলে কি ক্ষেত্রফল বেড়ে যাবে না? বুঝছো? তাহলে এই ক্ষেত্রফল বের করা হবে। বুঝতে পারছো? আবার যদি ধরো বলবো তোমার যে সমবাহু ত্রিভুজের পরবর্তী অবস্থার ক্ষেত্রফল বের করো, তাহলে তুমি এই এর মানটা তুমি হচ্ছে এই জায়গায় বসাই দিবা, এই জায়গায় কি পরবর্তী ক্ষেত্রফল, সো এখানে বসাই দিলে কি বের হয়ে যাবে। বুঝতে পারছো? সো এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা আসবে পরীক্ষা ইনশাআল্লাহ। এরপরে দেখো আমরা হচ্ছে যদি গ নাম্বারটা করি, এই গ নাম্বারটা এটা খুবই সুপার ইম্পর্টেন্ট একটা ম্যাথ। তোমরা অনেকেই হচ্ছে আমার রিকোয়েস্ট করছে ভাই যে পরীক্ষার আগে রাইতে সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথগুলো করে দিতে, সেই জন্য হচ্ছে করে দিচ্ছি। এগুলো কিন্তু আমি ক্লাস নিয়েছি, ঠিক আছে? তোমাদের এগুলা আমি হচ্ছে যারা পেইড বেচে আসো, যারা পেইড বেচে ভর্তি হয়েছিলাম, তোমাদের হচ্ছে এগুলো কিন্তু পরিমিতি এই চ্যাপ্টারটা কিন্তু আমরা খুব সুন্দরভাবে একদম বেসিক টু প্রো সবগুলা বই ম্যাথ করছিলাম, অনুশীলনীর উদাহরণ, তারপর হচ্ছে সিকিউ এমসিকিউ সব করছিলাম, কিন্তু অনেকেই দেখা নেই। আচ্ছা, তাহলে গ নাম্বারটা দেখো। গ নাম্বার হচ্ছে কি বলছে, 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন এত হলে পাইপের লোহার ওজন নির্ণয় করো। তাহলে পাইপের লোহার ওজন নির্ণয় করতে হলে আমাদের প্রথমে পাইপের আয়তন বের করা লাগবে। বুঝছো? আমাদের প্রথমে পাইপের আয়তন বের করা লাগবে। তাহলে মনে রাখবা যে পাইপের আয়তনের সূত্র হচ্ছে, দেখো একদম শর্টকাট, মানে দেখো পাইপের আয়তন মনে রাখবা যে পাইপের আয়তন হচ্ছে যেটা সূত্র সেটা হচ্ছে পাই r1 স্কয়ার h মাইনাস পাই r2 স্কয়ার h। এটাকে এইভাবে লিখতে পারো যে পাই h r1 স্কয়ার মাইনাস r2 স্কয়ার। বুঝছো? এটা হচ্ছে কি পাইপের আয়তনের সূত্র। বুঝতে পারছো? আমাদের এটা করতে গেলে তোমাদের পাইপের লোহার ওজন নির্ণয় করতে বলছে। সো পাইপের লোহার ওজন নির্ণয় করতে গেলে তোমার প্রথমে পাইপের আয়তন বের করা লাগবে। সো পাইপের আয়তনের সূত্র হচ্ছে এইটা। ইভেন তোমাদের অনেক সময় প্রশ্ন আসে জাস্ট হচ্ছে পাইপের আয়তন নির্ণয় করো, সো জাস্ট কি এই সূত্র ফেলে দিবা, তাহলে শেষ। এখন এই সূত্রটা তোমার চিনতে হবে হচ্ছে, মনে রাখবা এই সূত্রে তুমি এই r1 মানে প্রথমে তুমি যেটা রাখা এটা হচ্ছে বাইরের ব্যাসার্ধ, পাইপের দাঁড়াও, হ্যাঁ পাইপের বাইরের ব্যাসার্ধ, পাইপের বাইরের ব্যাসার্ধ, পাইপের বাইরের ব্যাসার্ধ। সো তুমি এই r1টা হচ্ছে কি বাইরের ব্যাসার্ধ, r1টা হচ্ছে পাইপের বাইরের ব্যাসার্ধ, আর পাইপের ভিতরের ব্যাসার্ধটা কি, ভিতরের ব্যাসার্ধ হচ্ছে r2। এখন তোমরা অনেক সময় এরকম দেখবা সূত্রটা এইভাবে দিতে পারো যে পাই h r2 স্কয়ার মাইনাস r1 স্কয়ার, এরকম বইয়ে বা গাইডে লেখা থাকতে পারে। সেই ক্ষেত্রে তোমার r2টা হচ্ছে কি বাইরের ব্যাসার্ধ। আর মেইন কথা হচ্ছে তুমি প্রথমে হচ্ছে বাইরে থেকে ভিতরটা বিয়োগ করবা, মানে বড়টা থেকে ছোটটা বিয়োগ করবা। তো বড়টা সবসময় কি বাইরেটা হবে। সো তাহলে এখানে যেটা থাকবে মানে প্রথমে যেটা থাকবে এটা কি পাইপের বাইরের ব্যাসার্ধ, আর পরে যেটা থাকবে এটা কি পাইপের ভিতরের ব্যাসার্ধ। ঠিক আছে? এখন তুমি যে কোনোটা ধরতে পারো, সমস্যা নেই। ঠিক আছে? সো ধরলাম আমি ধরলাম যে হচ্ছে পাইপের বাইরের ব্যাসার্ধ 4.1, ভিতরের ব্যাসার্ধ 4.2। ঠিক আছে? ধরলাম। তাহলে দেখো পাই গুণ h, তাহলে h কি দেখো, h হচ্ছে কি বলা আছে দেখো, একটা লোহার পাইপের ভিতরের ও বাইরের ব্যাস যথাক্রমে 14 আর কি 16, পাইপের উচ্চতা হচ্ছে 4.5 মিটার। এখন তুমি দেখো মনে রাখবা এখানে ওজন হচ্ছে এত গ্রাম দেওয়া আছে, সিজিএস এককে দেওয়া আছে। সো তুমি এখানে যেহেতু গ্রামে দেওয়া আছে তুমি এখানে মিটারে রাখবা না। দেখো উচ্চতা কি মিটারে দেওয়া আছে না, মিটারে না, তুমি হচ্ছে সেন্টিমিটারে নিবা। তাহলে উচ্চতা, পাইপের উচ্চতা কত দেওয়া আছে, পাইপের উচ্চতা দেওয়া আছে হচ্ছে আমাদের 4.5 মিটার। ঠিক আছে? উচ্চতা এই হচ্ছে 4.5 মিটার দেওয়া আছে। তাহলে 4.5 গুণ হচ্ছে কি মিটার থেকে সেন্টিমিটার যাওয়ার জন্য 100 দ্বারা গুণ করতে হয়। 100 দ্বারা গুণ করো তাহলে কি হবে আমাদের 400, কত হবে বলো তো, 450। ঠিক আছে? 450 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে উচ্চতা। তাহলে উচ্চতা এখানে বসাই দেবো 450 সেন্টিমিটার ইন্টু r1 স্কয়ার। তাহলে r1 কি ধরলাম, r1 হচ্ছে বাইরের ব্যাসার্ধ। তাহলে বাইরের ব্যাসার্ধ দেখো এখানে হচ্ছে ভিতরের ও বাইরের ব্যাস। তাহলে দেখো এখানে বাইরের ব্যাস দেওয়া আছে কত, বাইরের ব্যাস দেওয়া আছে হচ্ছে 16, বাইরের ব্যাস দেওয়া আছে হচ্ছে 16, এর মানে ব্যাসার্ধ r1 তাহলে কত হবে 16 ভাগ হচ্ছে কি 2, মানে কত 8 সেন্টিমিটার। বুঝছো? এখানে কিন্তু ব্যাস দেওয়া আছে, তোমার লাগবে কি ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ হবে কি ব্যাস ভাগ 2, তাহলে ব্যাসার্ধ সো 8 সেন্টিমিটার। তাহলে কি এখানে 8 স্কয়ার বসাও মাইনাস হচ্ছে কি r2 হচ্ছে কত আমাদের 14 হচ্ছে দেওয়া আছে ব্যাস, তাহলে ব্যাসার্ধ কত 7, সো 7 স্কয়ার। তাহলে এটা করলে কি তুমি কিছু পেয়ে যাবা, এটা করলে কি ক্যালকুলেটর করলে কি তুমি পেয়ে যাবা। তাহলে হচ্ছে তোমার 64 মাইনাস 49 গুণ হচ্ছে 450 গুণ হচ্ছে পাই।
এটা হচ্ছে আমাদের 212.05 212.05.75 এত কি, এত হচ্ছে ঘন সেন্টিমিটার। মনে রাখবো এটা হচ্ছে ঘন সেন্টিমিটার। আয়তন সবসময় ঘন সেন্টিমিটার, ঘনমিটার এরকম হয়। এখানে যেহেতু আমরা সেন্টিমিটার কাউন্ট করছি, এজন্য কি ঘন সেন্টিমিটার হয়েছে। যদি আমরা মিটারে করতাম তাহলে কি ঘন মিটার হইতো। ঠিক আছে, সো আয়তনের ক্ষেত্রে ঘন সেন্টিমিটার, ঘনমিটার এগুলো হয়। এখন দেখো কি বলা আছে, 1 ঘন সেন্টিমিটার। দেখো আমরা কেন ঘন সেন্টিমিটার বের করলাম, কারণ এই যে 1 ঘন সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে 1 ঘন সেন্টিমিটার লোহার জন্য 7.2 গ্রাম। তাহলে পাইপের লোহার ওজন কত? তুমি জাস্ট এই কাজটা করবা। সুতরাং দেখবা যে সুতরাং পাইপের লোহার ওজন কি করবা তুমি, জাস্ট হচ্ছে এটার সাথে হচ্ছে তুমি ওই যেটা দেওয়া আছে কত 7.2 গ্রাম, তাই না? 7.2 হচ্ছে যোগ করবা, গুণ করবা, তাহলে হচ্ছে তুমি পেয়ে যাবা। সো গুণ করে কত হয়? গুণ হচ্ছে 7.2 হচ্ছে আমাদের 486, আর হচ্ছে 15,268.1.403 এত গ্রাম। ঠিক আছে, এত গ্রাম। সো এই পদ্ধতি রাখলেই হবে। তোমার ওজন নির্ণয় করতেছে, এই হচ্ছে ওজন। ঠিক আছে, তুমি চাইতে যদি কনভার্ট করতে গেলে, ফিজিক্যালি কনভার্ট করতে হলে এখানে 1000 দ্বারা ভাগ করতে হবে। বুঝছো? এই হচ্ছে কথা। আমাদের এটা গেল, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। কনভার্টার গর্বটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট আছে। তো এরপর হচ্ছে আমরা আরেকটা দেখি। তোমরা যারা একটু পড়াশোনা করছো তারা জানো যে এই অঙ্কটা কতবার হচ্ছে বোর্ডে আসছে। এবং আমি ভাইয়া তোমাকে একদম গ্যারান্টি দিতেছি, তোমাদের যে 10টা বোর্ড আছে না, 10টা বোর্ডের মধ্যে অ্যাটলিস্ট 8 থেকে 9টা বোর্ডে এই অঙ্কটা আসবেই ইনশাআল্লাহ। সো এই অঙ্কটা আসার কারণ হচ্ছে এই অঙ্কটা না ভাইয়া একটু জটিল, মানে একটু কঠিন আর কি। এই জন্য এই অঙ্কটা প্রত্যেকবার হচ্ছে কি সাররা দেয় পরীক্ষার মধ্যে, এসএসসি পরীক্ষায়। সো আজকের এই তুমি যদি 10 থেকে 15 মিনিট আমার সাথে একটু থাকো এখন, সো আমি তোমাকে ভাই গ্যারান্টি দিচ্ছি তুমি ইনশাআল্লাহ বুঝে যাবো আর কি, একদম বুঝে যাবো। আমি সর্বোচ্চ চেষ্টা করবো 10 থেকে 15 মিনিটের মধ্যে তোমাকে এই অঙ্কটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করার। ঠিক আছে, সো দেখো আমরা শুরু করি। কি বলা আছে যে একটা সামান্তরিকের, সো যেহেতু সামান্তরিকের কথা বলা হয়েছে তাহলে একটা সামান্তরিক আগে আঁকো। তাহলে এই হচ্ছে ধরো একটা সামান্তরিক। ঠিক আছে, একটা সামান্তরিক। কি বলা হয়েছে যে একটা সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য কত 12 মিটার ও 8 মিটার। তো আমি ধরে নিলাম যে এই বাহুটা কত 12 মিটার, যেহেতু এটা লম্বা বাহু, আর এটা কত 8 মিটার, তাই তো 8 মিটার। আচ্ছা, তাহলে একটা সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য কত 12 মিটার ও 8 মিটার। সো এটা 12 মিটার, এটা কি 8 মিটার। এখন দেখো আমরা জানি কি সামান্তরিকের বিপরীত বাহুগুলা কি সমান ও সমান্তরাল। সো এটা যদি 12 মিটার হয় তাহলে এইটাও তোমার কি 12 মিটারই হবে, আর এটা যদি 8 মিটার হয় তাহলে এটাও তোমার কি 8 মিটারই হবে। বুঝছো? ওকে, তারপর দেখো কি বলা হয়েছে যে এবং ক্ষুদ্রতম কর্ণটি হচ্ছে কি 10 মিটার। তাহলে দেখো তো তুমি কি অনুমান করতে পারতাছো যে এখানে ক্ষুদ্রতম কর্ণ কোনটা হবে? দেখো এই যে কর্ণটা আছে না, এই কর্ণটা কিন্তু আমাদের কি ক্ষুদ্রতম কর্ণ হবে, আর এই যে কর্ণটা এটা কি বৃহত্তর কর্ণ হবে। সো তোমাকে বলছে কি ক্ষুদ্রতম কর্ণটি কি 10 মিটার, এর মানে এই কর্ণটা হচ্ছে তোমার কি 10 মিটার। আর বলছে কি যে অপর কর্ণটি দৈর্ঘ্য নির্ণয় করো, অর্থাৎ তোমাকে এই যে কর্ণটা আছে এই কর্ণটা দৈর্ঘ্য হচ্ছে বের করতে হবে। অর্থাৎ আমি লাল কালার দিয়ে যে কর্ণটা আঁকছি এই কর্ণটা হচ্ছে কি তোমাকে বের করতে হবে। সো তুমি কি করবা, প্রথমে একটু নামকরণ করো। এখানে দেখো যে এ বি সি ডি, ঠিক আছে, একটু নামকরণ করে নিলাম। এখন দেখো আমি তোমাকে প্রথমে 1 মিনিটে একটু সামারি করবো যে এই অঙ্কটা আমরা কিভাবে করবো, তারপরে কি আমি ডিটেইলসে অঙ্কটা তোমাকে করে দিব ইনশাআল্লাহ। দেখো তোমাকে এই যে এরকম যদি একটা অঙ্ক আসে যে অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো সামান্তরিকের ক্ষেত্রে, তোমাকে যে কাজটা করতে হবে এখানে একটু আঁকাআঁকি করতে হবে। এই যে ডি বিন্দু আছে না, এই ডি থেকে এখানে একটা লম্ব টানতে হবে। বুঝছো? ডি থেকে এখানে একটা কি টানতে হবে, একটা লম্ব টানতে হবে নিচের দিকে। বুঝছো? একটা লম্ব টানতে হবে, আর এই যে এতটুকু হচ্ছে কি মিলাই দিতে হবে। বুঝছো? এই কাজটা তোমাকে করতে হবে। যদি সামান্তরিকের অপর কোণের দৈর্ঘ্য নির্ণয় করতে বলে তাহলে তোমাকে কি এই লম্বটা আঁকতে হবে একটু, আর কি এই এতটুকু একটু মিলাই দিতে হবে। এই কাজটা তোমাকে একটু কি আঁকতে হবে। এটা কেন আঁকলাম দেখো, কারণ হচ্ছে তুমি একটু খেয়াল করো, এখানে ধরো আমি একটা নাম দিলাম, এখানে আমি ই নাম দিলাম। ঠিক আছে, এই নাম দিলাম। তুমি একটু খেয়াল করবা যে ত্রিভুজ এ এ ই ডি, দেখো তো একটু খেয়াল করো, একটু মনোযোগ দাও, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো যে ত্রিভুজ এ ই ডি, অর্থাৎ এই যে এ ই ডি মানে এই যে ত্রিভুজটা, এইটা খেয়াল করো সবাই, এই যে ত্রিভুজটা, হ্যাঁ এই যে ত্রিভুজটা এ ই ডি, এই যে ত্রিভুজটা, হ্যাঁ এ ই ডি, এই ত্রিভুজটা কি একটা সমকোণী ত্রিভুজ হয়েছে না, একটা সমকোণী ত্রিভুজ হয়েছে। সো খেয়াল করো তো
তোমাকে যে কর্ণটা বের করতে বলছে, আচ্ছা ভুল আসছে না। তোমাকে যে কর্ণটা বের করতে বলছে, খেয়াল করো একটু, তোমাকে এই যে কর্ণটা মানে কি এডি হচ্ছে তোমাকে বের করতে বলছে, এডি, এডি হচ্ছে কি তোমাকে বের করতে বলছে। সো এই এডি দেখো তো, এই এডি কি এই সমকোণী ত্রিভুজের অতিভুজ না? তাহলে এইটা যদি একটা অতিভুজ হয় তাহলে এটা আমি কিভাবে বের করব? ওই যে আমরা পিথাগোরাস দিয়ে বের করি যে অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাই না? তাহলে কি এডি স্কয়ার ইকুয়ালস টু কি ভূমি স্কয়ার, তাহলে কি এ স্কয়ার প্লাস কি লম্ব স্কয়ার মানে কি হতো ডি স্কয়ার। শেষ। তাহলে এখান থেকে কি তুমি এডি পেয়ে যাবে না? তাহলে দেখো অঙ্কটা একদম সহজ। তুমি জাস্ট কি করবা, এই যে AED এই সমকোণী ত্রিভুজে জাস্ট পিথাগোরাস অ্যাপ্লাই করে এই এডি এর মানটা সুন্দরভাবে বের করে ফেলবা। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে দেখো, সমস্যাটা হচ্ছে এই যে ডি, হ্যাঁ ডি লম্ব, সো এই ডি এর মান কিন্তু হচ্ছে তোমার দেওয়া নাই। তুমি যখন এডি বের করতে যাবা তখন তোমার কি লাগবে, এই লম্বটা লাগবে আর এই সম্পূর্ণ কি ভূমিটা লাগবে না? তোমাকে তোমাকে যেটা করতে হবে এই যে ডি লাগবে আর কি এই ভূমিটা লাগবে। সো দেখো তোমার হচ্ছে এই ডি এর মান কিন্তু তোমার দেওয়া নাই, এটা হচ্ছে তোমার বের করতে হবে। আর এই যে ভূমি যে তুমি ধরতেছো ভূমি, এই ভূমির ভিতরেও জাস্ট এতটুকুর মান হচ্ছে দেওয়া আছে, দেখো এতটুকুর মান হচ্ছে দেওয়া আছে, কিন্তু এই এতটুকুর মান কিন্তু দেওয়া নাই। সো আমার প্রথম টার্গেট হচ্ছে এই যে এতটুকু, এটা ধরে নাও, এটা ধরো হচ্ছে এইচ, হ্যাঁ এটা একটু ধরে নাও যে এটা হচ্ছে কি এইচ। সো এই এইচটা হচ্ছে বের করা লাগবে। এই এইচটা যদি আমি বের করতে পারি তাহলে আমার কি হয়ে গেছে না? এই এইচটা যদি বের করতে পারি, আর এইচ বের করতে পারলে তুমি এটা বাইরে দেখো, ঠিক আছে? এটা তুমি এই ছোট্ট বের করতে পারবা, আমি দেখাবো আর কি। তো মেইনলি তোমাকে এই এইচটা হচ্ছে কি বের করতে হবে। এই এইচটা যদি বের করতে পারো তাহলে কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু কি অতিভুজ স্কয়ার দিয়ে কি বের করে ফেলতে পারবা কোনটা, বুঝছো? তাহলে এই এইচটা হচ্ছে এখন কিভাবে আমরা বের করব, এটাই হচ্ছে মেইন খেলা। এই এইচটা বের করাটাই হচ্ছে কি মেইন খেলা। সো এই এইচটা বের করার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে দেখো তো একটু, এই যে এখানে একটা ত্রিভুজ হইছে এ, সবাই একটু খেয়াল করো, ত্রিভুজ আমরা নাম লিখে দিতেছি, ত্রিভুজ এ বি সি। এই যে ত্রিভুজ এ বি সি, এই ত্রিভুজে তোমাকে এখানে এই যে লম্বটা আছে এই লম্বটাকে এখানেও একটু রাখতে হবে, অর্থাৎ এখানেও তোমার কি একটা লম্ব টানতে হবে। তাহলে বলো তো এখানে যে এইচ, এখানেও কি সেম এইচ না? মানে এই যে লম্বটা, এই লম্বটা আর এই লম্বটা কিন্তু কি একই, মানে সেম, বুঝছো? এখানে আমি কেন নতুন করে লম্ব আঁকলাম, কারণ হচ্ছে এখানে যে এইচটা আছে এই লম্বটা, এইটা তুমি এখান থেকে বের করতে পারবে না। আমি তো অঙ্কটা করছি তাই না, আমি তো জানি। সো তুমি যখন করবা তখন তুমি বুঝতে পারবা যে এখান থেকে এইচটা বের করতে পারবে না, এই জন্য তোমাকে এখানে এই এইচটা কি একটু আঁকতে হবে। সো এই জন্য কি আমি এখানে এই এইচটাকে একটু আঁকলাম, এই লম্বটা আঁকলাম। এখন তাহলে আমাকে কি করতে হবে, আমি খেয়াল করো সবাই একটু, তুমি আমার কথাটা জাস্ট একটু ধরো, তখন তুমি নিজেই বুঝতে পারবা। তুমি যেটা করবা এই এ বি সি এই ত্রিভুজের হচ্ছে ক্ষেত্রফল বের করবা, বুঝছো? ক্ষেত্রফল বের করবা। যদি ক্ষেত্রফল বের করো না তাহলে কি এখান থেকে এই এইচটা বের করতে পারবা, আর এই এইচটা যদি বের করতে পারো তাহলে কি তুমি সম্পূর্ণ অঙ্কটাই কি করতে পারবা, বুঝতে পারছো? সো তুমি এখন জাস্ট আমি তোমাকে একটু দেখাই করে তাহলে তুমি বুঝতে পারবা। তাহলে আমাদের প্রথম কাজ কি বলতো, আমাদের প্রথম কাজ হচ্ছে এই ত্রিভুজ এ বি সি এটার ক্ষেত্রফল বের করা, এটা হচ্ছে ফার্স্ট কাজ। তো তুমি লিখবা যে ত্রিভুজ এ বি সি হতে পাই, তাহলে ত্রিভুজ এ বি সি হতে পাই এর ক্ষেত্রফল, অথবা ইনডিরেক্ট লিখো যে ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল। তাহলে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল কি হবে বলতো সবাই? দেখো এখানে এই এ বি সি ত্রিভুজের ক্ষেত্রে এই 12 দেওয়া আছে, মানে এতটুকু দৈর্ঘ্য দেওয়া আছে, এটা দৈর্ঘ্য দেওয়া আছে, এটা দৈর্ঘ্য দেওয়া আছে, অর্থাৎ একটা ত্রিভুজের তোমার 3টা বাহুর দৈর্ঘ্য কি দেওয়া আছে। সো একটা ত্রিভুজের যখন 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে তখন আমরা কিভাবে ক্ষেত্রফল বের করি? এই যে আমরা এই সূত্রটি বের করি যে root over of s into s minus a s minus b into কি s minus c, বুঝছো? সো তাহলে এখানে s টা কি জানি, s টা হচ্ছে কি অর্ধপরিসীমা। সো s টা হচ্ছে কি অর্ধপরিসীমা, s টা কিভাবে বের করে, এই তিনটা হচ্ছে কি যোগ করে 2 দ্বারা ভাগ করবা, তাহলে 8 প্লাস 12 প্লাস কত 10, 8 12 10 যোগ করে 2 দ্বারা ভাগ করবা, তাহলে কত পাবা 20 15 পাবা, বুঝছো? সেখানে বসাই দাও তাহলে root over of 15 মাইনাস a মানে কত 8, তারপরে ধরো 15 মাইনাস b ধরো হচ্ছে 12, তারপরে 15 মাইনাস c, c মানে কত 10, হ্যাঁ দুটোই দিয়েছি আর কি, সমস্যা নেই। সো এখানে যদি ক্যালকুলেশন করো তাহলে কি পাবা, 15 গুণ 15 থেকে 8 বাদ দিলে কত 7, 15 থেকে 12 বাদ দিলে কত 3, গুণ 15 থেকে 10 বাদ দিলে কত 5, ঠিক আছে?
সো এটাকে যদি ক্যালকুলেশন করো তাহলে কত পাবা বলো তো? এটাকে ক্যালকুলেশন করলে পাবা হচ্ছে 15 গুণ 7 গুণ 3 গুণ 5, ঠিক আছে? তাহলে আমার 39.68, ঠিক আছে? এখানে আমার 39.68 কি বর্গমিটার আসতেছে, বুঝছো? তাহলে আমি কি বলছিলাম যে এবিসি এর ক্ষেত্রফলটা বের করতে হবে। সো তুমি এবিসি এর ক্ষেত্রফলটা বের করছো, এখন আমি তোমাকে আরেকটা রিকোয়েস্ট করবো, ছোট্ট একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে এই ক্ষেত্রফলটা তোমাকে আরেকভাবে বের করতে হবে, না আরেকবার বের করতে হবে। কিভাবে দেখবা? আবার ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল তাহলে দেখো তো, এই যে এবিসি এই ত্রিভুজের ক্ষেত্রফল আরেক ভাবে হচ্ছে আমরা বের করতে পারি। সেটা কিভাবে? ওই যে আমরা ছোটকাল থেকে শিখে আসতেছি যে একটা ত্রিভুজের যদি হচ্ছে তোমার ভূমি দেওয়া থাকে আর যদি উচ্চতা দেওয়া থাকে, এইচ আর কি ভূমি, এই ভূমি আর হচ্ছে কি এইচ যদি দেওয়া থাকে, তাহলে ক্ষেত্রফলের সূত্র জানি কি? ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা। সো ভূমিটা কত দেখো, এই এ বি সি এই ত্রিভুজের ভূমি কোনটা? এ বি। সো এখানে মান কত? ভূমির মান হচ্ছে কত? 12। সো 12 দেখো গুণ কত? এইচ। এই হচ্ছে কি এইচ, বুঝতে পারছো? এই হচ্ছে এইচ। তাহলে এইচটা এখানে কি লিখে দাও, এইচটা লিখে দাও, বুঝছো? এখন আমাকে বলো তো, একটা নির্দিষ্ট ত্রিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রফল তুমি যে কোনো ভাবে বের করো না কেন, মানে তুমি যে সূত্র দিয়ে বের করো না কেন, ত্রিভুজ তো ওই সেম ওইটাই। সো ক্ষেত্রফল কি তাহলে ভিন্ন আসবে? না, ক্ষেত্রফল কি সেমই আসবে না। অর্থাৎ ধরো এই মার্কারটা তুমি যদি একটা ফিতা দিয়ে মাপো, একটা রশি দিয়ে মাপো, আরেকজন যদি আরেকটা ধরো ফিতা দিয়ে মাপে, এটা কি ভিন্ন আসবে? মাপ কি ভিন্ন আসবে? মাপ তো একই থাকবে, এটা তো মার্কার, একটা নির্দিষ্ট একটা সাইজ। সো এই ত্রিভুজের ক্ষেত্রফল তুমি এইভাবে বের করে যে ক্ষেত্রফলটা পাইছো, এইভাবে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করলে তুমি কি সেম অ্যান্সার পাবা না? একদম সেম অ্যান্সার পাবা। তাহলে ভাই আমি কি লিখতে পারি যে এখানে প্রশ্ন মতে বা শর্ত মতে এই যে এটা যদি 12 কাটো তাহলে কত? 6। তাহলে 6 গুণ h মানে 6h, তাহলে 6h ইকুয়াল টু এই ক্ষেত্রফলটা লিখতে পারি কত? 39.68। সো এখান থেকে দেখো সুন্দরভাবে আমার কি এইচটা বের হয়ে যাবে। তাহলে এইচ এর মানটা কত? এটাকে তাহলে 6 দ্বারা ভাগ করো, 39.68 এটাকে 6 দ্বারা ভাগ করো, অ্যানসার ভাগ হচ্ছে 6। তাহলে কত? 6.614। তাহলে 6.61 কত আমাদের? 4 মিটার। বুঝছো? এইবার বুঝছো যে কেন আমি এই ক্ষেত্রফলটা দুই ভাবে বের করলাম? কারণ একভাবে বের করে কি আমি মান পাইছি, আরেকভাবে বের করছি যাতে আমি কি এই এইচটাকে কাজে লাগাইতে পারি, যাতে আমি কি এইচ এর মানটা কি বের করতে পারি। বুঝছো? তাহলে দেখো এই যে সুন্দর মতো বের হয়ে গেছে। আমরা এই ক্ষেত্রফল সমান যখন এই ক্ষেত্রফলটা দেখলাম তখন কি সুন্দরভাবে এইচ এর মানটা বের হয়ে গেছে। তো এইচ এর মান বের হয়ে গেছে, আর কোনো প্যারাই নাই, বা অঙ্ক শেষ, অঙ্কের 90% শেষ, ঠিক আছে? এখন দেখো কি করবা, তাহলে খেয়াল করো সবাই, খেয়াল করো। তাহলে তুমি এইচ এর মানটা বের করছো, তাহলে এই এইচ এর মান কত বেরা? 6.61। তাহলে এই মানটা হচ্ছে আমাদের 6.61 মিটার, বুঝছো? তাহলে আমাদের মেইন টার্গেট হচ্ছে কি এডি বের করা। সো এডি বের করতে গেলে আমার কি এই পুরো ভূমিটা লাগবে আর কি এটা লাগবে। সো এইটা এই ডি অলরেডি বের করা আমাদের শেষ। আর দেখো এই এতটুকু কি দেওয়া আছে, তাহলে আর লাগবে কি? আর লাগবে হচ্ছে জাস্ট এই এতটুকু লাগবে। সো এই এতটুকু আবার কিভাবে বের করব? দেখো এই যে এখানে পুচকি একটা কি সমকোণী ত্রিভুজ হইছে, ছোট্ট একটা কি সমকোণী ত্রিভুজ হইছে। দেখো এটা কি আরেকটা সমকোণী ত্রিভুজ না? অর্থাৎ ত্রিভুজ বিইডি এটা কি আরেকটা সমকোণী ত্রিভুজ। তাহলে তুমি এখানে লিখতে পারো না যে হচ্ছে ত্রিভুজ বিইডি হতে পাই, ত্রিভুজ বিইডি হতে পাই। কি পাই আমি? কি পাই? তোমার লাগবে কি? বিই লাগবে। আচ্ছা আমি একবার করে দেখাইতেছি। মানে সূত্রটা কি? অতিভুজ স্কয়ার। তাহলে অতিভুজ এখানে কত? 8 লাগি 8 স্কয়ার ইকুয়াল টু কি? তাহলে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু কি? লম্ব স্কয়ার। লম্ব মানে কত? 6.61। তাহলে 6.61 স্কয়ার প্লাস কি? ভূমি স্কয়ার। সো ভূমি মানে কি? বিই। তাহলে ভূমি মানে হচ্ছে কি আমাদের বিই হোল স্কয়ার। তাহলে এখান থেকে দেখো তো, এখান থেকে সুন্দরভাবে এই বি এর মান বের হয়ে যাবে। সো তাহলে বি এর মান কত হবে? বি এর মান হবে তোমার এই যে 8 স্কয়ার মানে কত? 64। আর এই 6.61 এই পাশে নিয়ে আসো, তাহলে কত? মাইনাস এর 6.61 এর উপর হোল স্কয়ার। আর এই এখানে কি ছিল? স্কয়ার ছিল, এই স্কয়ারটা ওই পাশে গেলে কি হবে? রুট হবে। বুঝছো? এই ক্যালকুলেশন তোমরা করতে পারবা, আমি আর দেখাইলাম না। সো তাহলে বি এর মান কত হবে আমাদের? বি এর মান হবে হচ্ছে আমাদের √64। আচ্ছা
6.61 whole square 64 minus answer root over of answer। আচ্ছা 4.506, তাহলে দেখো আমাদের b এর মান হচ্ছে 4.506 মিটার, বুঝছো? এতটুকু তাহলে কত পাইলাম? এতটুকু পাইলাম হচ্ছে 4.506 মিটার। তাহলে আমাকে বলো তো, সব শেষ না? এবার তাহলে আমাদের কি লাগবে? এই এডিটা লাগবে। তো আবার তুমি লাগবে, আচ্ছা আবার, বুঝছো? আবার পিথাগোরাস অ্যাপ্লাই করা লাগবে না? এবার কি ফাইনাল খেলা। এতক্ষণ কি ছিল? কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, এবার কি ফাইনাল খেলা। তোমার কি এডিটা বের করবা। তাহলে এডি স্কয়ার ইকুয়াল টু কি? এডি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে, এডি স্কয়ার ইকুয়াল টু কি? এডি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে তোমার কি, এই যে এ স্কয়ার প্লাস কি আমাদের এডি স্কয়ার ই স্কয়ার। তাহলে বলো তো আমাকে বলো তো এ এর মানটা কত হবে? দেখো এই এ এর মানটা কত হবে, খেয়াল করো। এই এ এর মানটা কত হবে? এ এর মানটা হবে এই দেখো, এতটুকু হচ্ছে কি 12, খেয়াল করো। এতটুকু হচ্ছে কি আমাদের 12, এই যে 12 প্লাস এতটুকু কি আমাদের 4.506, সো 4.506। তাহলে আমাদের কত হবে? 12 কত 16, মানে হচ্ছে 16.506 মিটার, বুঝছো? তাহলে দেখো এই এর মানটা আমরা এখানে পাই গেলাম কত? 16.506, সো 16.506 হোল স্কয়ার প্লাস কি এডি স্কয়ার। সো এই এডির মানটা কত হবে? এডির মানটা হবে কত? 6 পয়েন্ট কত ছিল? 6.61 ছিল, তাই না? হ্যাঁ 6.61 ছিল মেবি, হ্যাঁ 6.61 ছিল। সো 6.61 হোল স্কয়ার। সো এখান থেকে তাহলে এডি স্কয়ার, সো এটাকে ক্যালকুলেশন করলে কত পাবা? ক্যালকুলেশন করলে পাবা হচ্ছে 16.506 স্কয়ার প্লাস হচ্ছে 6.61 হোল স্কয়ার, 316.14। তাহলে এডি স্কয়ার হচ্ছে 316.14, সুতরাং এডি হচ্ছে রুট ওভার অফ এটা 316.14, মানে কত? মানে হচ্ছে আমাদের রুট ওভার যদি করি আমি, রুট ওভার অফ অ্যানসার 17.78, ঠিক আছে? তো এটাকে যদি রুট করো, এখানে করে দিলাম আমি, এটাকে যদি রুট করো তাহলে কত পাবা? আর পাবা হচ্ছে এটি হচ্ছে মান 17.78 মিটার। এই হচ্ছে আমাদের কি এডির মান, বিখ্যাত সেই কি অপরকর্ণ, বুঝছো? তার অপরকর্ণের মান কত? অপরকর্ণের মান হচ্ছে আমাদের এই এডির মান কত? 17.78, বুঝছো? আমি আরেকবার একটু রিভিউ করে দিতেছি, হ্যাঁ 30 সেকেন্ডে আমি আরেকবার একটু রিভিউ করে দিতেছি। আমাকে বলছিল একটা সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, সো এই বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, আর কি ক্ষুদ্রতম কর্ণটা দেওয়া ছিল, সো অপর কর্ণের হচ্ছে দৈর্ঘ্য বের করতে বলছিল। সো আমরা এই অঙ্কে মেইনলি আমাদের বের করা লাগবে কি, এই উচ্চতাটা হচ্ছে বের করা লাগবে। প্রথমে একটু আঁকা কি করছি, কারণ তুমি দেখো এই যে এটা কি একটা কর্ণ, মানে তোমাকে যেটা বের করতে বলছে এটা কি একটা কর্ণ। সো এই কর্ণটা বের করতে হলে তোমার কি আসলে কি এই কর্ণটা কি আসলে অতিভুজ না? সো অতিভুজ কখন সৃষ্টি হয়? যখন একটা সমকোণী ত্রিভুজ থাকে। এই জন্য কি আমরা এটাকে একটা সমকোণী ত্রিভুজ বানাইছি। এখানে একটু আঁকা কি করেছে, একটা লম্ব টানছি, একটু যোগ করে দিছি, যাতে কি এটা একটা সমকোণী ত্রিভুজ হয়। সো যখন সমকোণী ত্রিভুজ হয়ে গেছে তখন আমাদের কি এই জিনিসটা কি গ্যাপ থাকে, মানে এই এইচ এর মানটা দেওয়া নাই। এই জন্য প্রথমত এই এইচ এর মানটা হচ্ছে আমরা বের করেছি। এইচ এর মানটা কিভাবে বের করছি? এই যে এ বি সি এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি প্রথমে অর্ধপরিসীমার সূত্র দিয়ে ক্ষেত্রফল বের করছি, তারপর আবার হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা ওইটা দিয়ে ক্ষেত্রফল বের করছি। সো ত্রিভুজ যেহেতু সেম, তাহলে ক্ষেত্রফল কি সেম হবে, অর্থাৎ এই ক্ষেত্রফল সমান মানে ক্ষেত্রফল সমান কি ক্ষেত্রফল দেখছি, ফলে কি আমার এইচ বের হয়ে গেছে। সো এইচ যখন বের হয়ে গেছে এইচ এর মান বসাই দিছি, তাহলে এই যে এখানে আবার পিথাগোরাস ফেলছি, পিথাগোরাস ফেললে কি দেখো এই মান আর এই মান দেওয়া আছে, সো এই মান হচ্ছে কি তুমি পেয়ে যাবা, পেয়ে গেছো। তারপর কি জাস্ট এই বড় ত্রিভুজটাতে আমরা কি করছি আবার পিথাগোরাস ফেলছি, ফলে কি আমরা হচ্ছে এই মানটা হচ্ছে পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। সো এই হচ্ছে অঙ্কটা একটু জটিল হলো, তুমি যদি 2-3 বার প্র্যাকটিস করো ইনশাআল্লাহ 100% পেয়ে যাবা। আর এই অঙ্কটা একটু জটিল, এই জন্যই কিন্তু এটা কি প্রত্যেকবার দেয়। সো আশা করি এই ক্লাসটা করার পর তুমি ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে এই অঙ্কটা বুঝতে পারছো। পরিমিতি অনেক বড় একটা চ্যাপ্টার, বাট এই চ্যাপ্টার থেকে কয়েকটা ম্যাথ আছে, জাস্ট 3 থেকে 4টা ম্যাথ আছে, তোমার এগুলো আসবেই ইনশাআল্লাহ। সো 3-4টা ম্যাথের মধ্যে একটা ম্যাথ তোমরা জানো, ওই যে সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্য যদি একটু বাড়ায় দেওয়া হয় তাহলে কি ক্ষেত্রফল বৃদ্ধি পায়, এটা হচ্ছে কি 16.1 থেকে আসবে। তারপর 16.2 থেকে হচ্ছে কি সামান্তরিকের অপর কোণের দৈর্ঘ্য নির্ণয় করো, আর হচ্ছে কি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করো। এই দুইটা ম্যাথ, এবং 16.3 থেকে ওইরকম কোনো ম্যাথ নাই সিকিউতে আসার মতো, বাট তাও আসতে পারে। বাট 16.4 থেকে তোমার হচ্ছে কি
ওই যে পাইপের লোহার আয়তন নির্ণয় করা যে ম্যাথটা, এই ম্যাথগুলো কিন্তু ভাই 100% ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু আসবে এই পরীক্ষা ইনশাআল্লাহ। সো আমি এর আগে একটা ক্লাসে তোমার হচ্ছে সামুদ্রিক অপরকরণের দৈর্ঘ্য, এটা হচ্ছে তোমাদের বের করে দেখাইছি কত সহজ ভাবে। সো আজকের এই ক্লাসে আমরা দেখবো যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা হচ্ছে কিভাবে নির্ণয় করতে হয়, খুবই ইম্পর্টেন্ট। তোমার হচ্ছে 10টা বোর্ডের মধ্যে অ্যাটলিস্ট 7 থেকে 8টা বোর্ডে এই অঙ্কটা আসবে ইনশাআল্লাহ। সো এটা হচ্ছে আমরা খুব সহজে সলভ করার চেষ্টা করবো। কি বলা হয়েছে আমাদের, যে একটা ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য। তাহলে দেখো ট্রাপিজিয়াম জিনিসটাকে আঁকো, এই হচ্ছে কি ভাইয়া ট্রাপিজিয়াম, তাই না? এই হচ্ছে কি ট্রাপিজিয়াম। আমরা জানি ট্রাপিজিয়ামের এই বাহুটা আর এই বাহুটা কি সমান্তরাল বাহু, তাই না? আর এই বাহুটা আর এই বাহুটা কি আমাদের অসমান্তরাল বাহু। সো কি বলা হয়েছে যে ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য কত 91 আর কত 51। তো অবভিয়াসলি এটা কত 91, কারণ এটা কি বড়, আর এটা কত আমাদের 51, ঠিক আছে, সেন্টিমিটার। তারপর কি বলা হয়েছে যে অপর বাহু দুটির দৈর্ঘ্য কত 37 আর কত 13। সো আমি ধরলাম এটা হচ্ছে 37 আর এটা কত ভাইয়া 13, ঠিক আছে ফাইন। সো বলা হয়েছে কি যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে ভাইয়া বলো তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র কি? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র হচ্ছে, দেখো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য, সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, বাহুদ্বয়ের যোগফল গুণ হচ্ছে কি ভাইয়া, গুণ হচ্ছে উচ্চতা, তাহলে এটাই কিন্তু ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র। অর্থাৎ দেখো তুমি যদি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা বের করতে চাও তাহলে কি হবে, হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, মানে কত 51 আর কত 91 প্লাস কত 51 ইনটু কি উচ্চতা বা এইচ। তাহলে দেখো আমরা অলমোস্ট ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করে ফেলছি। জাস্ট কি লাগবে দেখো, খালি এইচ এর মানটা লাগবে। এইচ এর মানটা যদি আমরা কোনোভাবে বের করতে পারি তাহলে কি আমাদের দেখো তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি বের হয়ে যায় না? তাহলে আমাদের কি বের করা লাগবে, এইচ এর মানটা হচ্ছে বের করা লাগবে। সো এই এইচ এর মানটাই হচ্ছে আমাদের একটু কাহিনী করে বের করতে হবে, আর বাদ বাকি সব কিছু দেওয়া আছে, খুব ইজি। সো দেখো এইচ এর মানটা হচ্ছে আমরা কিভাবে বের করব, তোমাদেরকে আমি একটা ধারণা দিলাম, ঠিক আছে? আচ্ছা তাহলে দেখো এখন এইচ এর মানটা আমরা কিভাবে বের করব, এটা কত ছিল 13 আর কত 37। আচ্ছা সো এইচ এর মানটা বের করবা কিভাবে, তুমি হচ্ছে এখানে একটা লম্ব টানো, ঠিক আছে, এখানে একটা লম্ব টানো, এটাই ধরো হচ্ছে কি তোমার এইচ। সো এই এইচটা হচ্ছে কি বের করতে হবে। আর এগুলোকে তুমি একটু নাম দাও, এটা হচ্ছে এ নাম দাও, এটা হচ্ছে বি নাম দাও, এটা হচ্ছে সি নাম দাও, আর এটা কি ডি নাম দাও, ঠিক আছে? আর এখানে হচ্ছে তুমি এই যে লম্ব টানলা, এটা হচ্ছে কি দিবা, ই নাম, ঠিক আছে, ই নাম দাও, ফাইন। আচ্ছা সো তুমি দেখো এই যে এই উচ্চতাটা যদি আমরা বের করতে পারি কোনোভাবে, তাহলেই তো হচ্ছে কি আমাদের ক্ষেত্রফল বের হয়ে গেছে। সো এই উচ্চতাটা আমরা বের করার চেষ্টা করব। সো এই উচ্চতাটা আমরা কিভাবে বের করব, দেখো ভাইয়া এই যে ত্রিভুজ এ, দেখো এ ই সি, ত্রিভুজ এ ই সি এটাকে একটা সমকোণী ত্রিভুজ হইছে না? এখন এ ই সি এটা একটা কি সমকোণী ত্রিভুজ হইছে। সো এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি অ্যাপ্লাই করতে পারি, যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু কি লম্ব স্কয়ার প্লাস কি ভূমি স্কয়ার। সো অতিভুজ স্কয়ার, তাহলে অতিভুজ কত আমাদের 37 স্কয়ার ইকুয়ালস টু কি লম্ব স্কয়ার, তাহলে লম্ব কত ভাইয়া এইচ, লম্ব কত এইচ। সো এইচ স্কয়ার প্লাস কি ভূমি স্কয়ার। সো ভূমি কতটুকু, এই যে এই, তাই না, এই এটা হচ্ছে ভূমি। সো এটাকে আমরা একটু ধরে নিব, হ্যাঁ এটাকে আমরা একটু x ধরবো, এখন এটাকে আমরা একটু x ধরে নিব, এই ভূমিটাকে x ধরে নিব, এতটুকু কি ধরে নিব, x হচ্ছে ধরে নিব। তাহলে আমাদের কি দাঁড়াইতেছে অতিভুজ স্কয়ার, অর্থাৎ কি 37 স্কয়ার ইকুয়ালস টু কি লম্ব স্কয়ার, মানে কি h স্কয়ার ইকুয়ালস টু কি ভূমি স্কয়ার x স্কয়ার। সো x স্কয়ার। দেখো মজার বিষয় হচ্ছে ভাইয়া, যদি তুমি এই x এর মানটা যদি আগে থেকে জানা থাকতো তাহলে কিন্তু এই জায়গা থেকে কি তোমার হচ্ছে h টা বের হয়ে যাইতো, তাই না? কিন্তু কাহিনী হচ্ছে দেখো এই x এর মানটাও কিন্তু আমরা জানি না। হ্যাঁ এই পুরোটা আমরা জানি, এই সম্পূর্ণ এই মান জানি 91, বাট এই যে এতটুকু স্পেসিফিক কত, মানে এতটুকু মান কত এটা কিন্তু আমরা জানি না। সো এই জন্য আমরা কি এই এর মানটা এখনো বের করতে পারতাছি না। সো আমাদেরকে আমরা এভাবে দেখবো, এখান থেকে তাহলে এই যদি লিখতে চাই h স্কয়ার ইকুয়াল তাহলে কি হবে 37 স্কয়ার মাইনাস কত হবে x স্কয়ার, ঠিক আছে? এটা হচ্ছে কি এক নং দিয়ে রাখবা, বুঝছো কাহিনীটা বুঝছো? এখানে x এর মানটা তোমার যদি দেওয়া থাকে তাহলে কি ইজিলি বের করতে পারতা, বাট x এর মানটা দেওয়া নাই। সো তোমার এই জায়গায় স্ট্রক, এই জায়গায় এটা রাখা দাও, ঠিক আছে? আচ্ছা এবার দেখো তাহলে এখান থেকে তো আমরা পাইলাম না, এখানে সমস্যাটা কি হয়েছে দেখো, সমস্যাটা হচ্ছে এখানে একটা সমীকরণে, এই একটা সমীকরণে অজানা চলক কয়টা, h একটা x একটা। সব সময় মনে রাখবা ম্যাথ ফিজিক্স যে কোনো ক্ষেত্রে যদি তোমার কখনো দুইটা অজানা রাশির মান বের করতে হয়, অর্থাৎ দুইটা অজানা মান যদি বের করতে হয় তাহলে অলওয়েজ তোমার কি দুইটা সমীকরণ লাগবে। যদি তিনটা অজানা রাশির মান বের করতে হয় তাহলে কি তোমার তিনটা সমীকরণ লাগবে, সেম ভাবে, বুঝছো? আর যদি একটা অজানা রাশি থাকে তাহলে কি একটা সমীকরণ দিয়ে তুমি কি বের করতে পারবা, বুঝতে পারছো? সো তাহলে বলো তো এই জায়গায় আমাদের অজানা রাশি কয়টা, h একটা আর কি x একটা, দুইটা। সো আমাদের সমীকরণ কয়টা লাগবে, দুইটা। সো দেখো অলরেডি একটা সমীকরণ কি আমরা বের করছি, এখন আমরা যদি আরেকটা সমীকরণ কোনোভাবে বের করতে পারি তাহলে কি আমরা
এই এইচ এবং এক্স এই দুটো মানে কি পেয়ে যাবো ইনশাআল্লাহ। সো এই আরেকটা সমীকরণ বের করার জন্য আমরা যেটা করব, এই পাশে আরেকটা হচ্ছে আমরা লম্ব টানবো, বুঝছো? এই পাশে আমরা কি আরেকটা এইচ এর মতো করে কি লম্ব টানবো, এইচ এর মতো লম্ব টানবো। সো এটাও কত হয়, এটা যদি এইচ হয় এটাও কত, অবশ্যই কি এইচ না, বুঝছো? এটাও কি অবশ্যই এইচ, তাই না? বুঝছো? আচ্ছা, এবার আমাকে বলো তো যে এই যে এটা একটু নাম দাও, এখানে যে নম্বর টানলা ডি, এটা এফ নাম দাও, ঠিক আছে? ডিএফ, ডিএফ। আচ্ছা, তো আমরা কি করবো জানো, আমরা হচ্ছে যে কাজটা করবো, এই যে ত্রিভুজটা আছে না, ত্রিভুজ কি বিএফডি, এই ত্রিভুজ বিএফডি এইটাতেও, হ্যাঁ ত্রিভুজ বিএফডি এইটাতেও কি করবো আমরা হচ্ছে ওই পিথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই করবো। তাহলে কি হবে বলতো, তাহলে যেটা হবে আমাদের অতিভুজ স্কয়ার, অতিভুজ কত 13, তাহলে কি 13 স্কয়ার ইকুয়ালস টু কি লম্ব স্কয়ার মানে কত এইচ স্কয়ার প্লাস কত ভূমি স্কয়ার, এই যে এফ বি বা বিএফ স্কয়ার, তাই না? বিএফ স্কয়ার। কাহিনী বুঝছো, কাহিনী বুঝছো? তাহলে দেখো এটা কি আমাদের 2 নং সমীকরণ, এটাই আমাদের 2 নং সমীকরণ, বুঝছো? এটা কারেক্ট তুমি সাদা লিখতে পারো। এখান থেকে যদি আমরা এইচ বের করতে চাই তাহলে এইচ স্কয়ার ইকুয়াল টু কি হবে, এটা 13 স্কয়ার, 13 স্কয়ার মানে কত বলতো 169, ঠিক আছে? এই 13 স্কয়ার মানে কত 169 লিখলাম, এই বিএফ টার পাশে যায় কি মাইনাস হবে, সো মাইনাসের বিএফ স্কয়ার, বুঝছো? সো এটা হচ্ছে কি তোমার 2 নং সমীকরণ, এখানে দেখে না তো এটা হচ্ছে কি 2 নং সমীকরণ, বুঝছো? এখন দেখো মজার বিষয় কি জানো, এখন মজার বিষয় হচ্ছে এখানেও কি এখানে দেখো এইচ স্কয়ার ইকুয়াল টু কত এটা, আর এখানে এইচ স্কয়ার ইকুয়াল টু কি পাওয়া যায় এটা। সো তুমি যেটা করবা এই এইচ স্কয়ারে খেয়াল করো, এই যে এইচ স্কয়ারের মান এখানে কি পাইছো, এটা পাইছো না, এইচ স্কয়ারের মান এটা পাইছো। সো এই মানটা হচ্ছে কি এখানে বসাই দাও, তাহলে এই এইচ স্কয়ারের জায়গায় এই মানটা হচ্ছে বসাই দাও, কত 37 স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, ঠিক আছে? আর এই পাশে আগে থেকে কি আছে 169 মাইনাস বিএফ স্কয়ার। এখন এই জায়গায় একটা বিষয় আছে, আমাকে কেউ বলতে পারবা যে এই বিএফ এর মানটা কত? এই জায়গায় এই অঙ্কে এটাই কিন্তু মানে মোমেন্টাম, বুঝছো? এই বিএফ এর মানটা, এই বিএফ এর মানটা যদি তুমি বুঝতে পারো তাহলে এই অঙ্ক একদম তোমার কাছে পানিবাদ। এই বিএফ টা কতটুকু আসলে বলতো তো, আমি একটু মুছে দিই। হ্যাঁ দেখো বিএফ টা আসলে কতটুকু খেয়াল করো, সবাই একটু মনোযোগ দিয়ে বুঝবা। আমাকে বলো তো এই পুরোটা কত, এই সম্পূর্ণটা কত? এই সম্পূর্ণটা কিন্তু হচ্ছে আমাদের কত 91, তাই না? এই সম্পূর্ণ দৈর্ঘ্যটা হচ্ছে কত 91। তাহলে এই সম্পূর্ণ দৈর্ঘ্য যদি 91 হয়, আর এই যে এতটুকু কত বলো তো, এই যে এতটুকু, দেখো এই যে এতটুকু, এতটুকু কত? এই এতটুকু হচ্ছে আমাদের, দেখো এখানে যেহেতু 51 আছে, এখানে এই এতটুকু যেহেতু 51, তাহলে এই এতটুকু কত হবে বলো তো 51 না, এই এতটুকু কত হবে আমাদের 51 হবে। তাহলে আমরা এই এতটুকু পাইলাম, এতটুকু হচ্ছে কত 51, বুঝো বিষয়টা? তাহলে এতটুকু হচ্ছে কত 51 পাইলাম, আর এই সম্পূর্ণটা কত 91, বুঝছো? আর এই যে এতটুকু কত বলো তো, এতটুকু হচ্ছে কি x না, x, কেন বুঝো? এই যে এতটুকু হচ্ছে কি x, আর এই যে এতটুকু কত, এই যে এতটুকু হচ্ছে কত 51, তাহলে এই যে এতটুকু কত হবে বলো? আমাদের লাগবে হচ্ছে কি এটা, আমাদের লাগবে কি এটা, তাহলে এই এতটুকু কত হবে বুঝতে পারতেছো? তুমি এই পুরো 91 থেকে, এই সম্পূর্ণ 91 থেকে খেয়াল করো কোথায় লিখবো, সেখানে লিখি। দেখো এই সম্পূর্ণ 91 থেকে, না এই সম্পূর্ণ দৈর্ঘ্য থেকে, এই পুরো 91 থেকে তুমি যদি 91 থেকে মাইনাস করো, কি মাইনাস করবা? এই যে এতটুকু মাইনাস করবা, তাই না? এই সম্পূর্ণ দৈর্ঘ্য থেকে যদি তুমি এতটুকু মাইনাস করো তাহলে কি তুমি এতটুকু পাবা না? আমরা ওইটাই করবো। তাহলে এই সম্পূর্ণ 91 থেকে, সম্পূর্ণ 91 থেকে আমরা কি করবো মাইনাস করবো, কতটুকু এই 51 মাইনাস করবো। হ্যাঁ যে তুমি এইভাবে দেখতে পারো, এই x তো মাইনাস করতে হবে, x মাইনাস করতে হবে, আর কি এতটুকু মাইনাস করতে হবে কত 51, তাই না? এতটুকু মাইনাস করতে হবে, তাহলে 51 মাইনাস করো। তাহলে এটা কি আসে বলো তো, 91 থেকে 51 বাদ দিলে কত থাকে আমাদের 40 থাকে, 40, আর এখানে কি মাইনাস x, 40 মাইনাস x। সো এই যে বিএফ, এই বিএফ এর মানটা কত ভাইয়া? এই বিএফ এর মানটা হচ্ছে আমাদের 40 মাইনাস x, ঠিক আছে? এটাই হচ্ছে তোমার বুঝতে হবে খুব সুন্দরভাবে, বুঝছো? কি করছি একদম সিম্পল। তোমার এই সম্পূর্ণ মানে এই সম্পূর্ণ এবি, সম্পূর্ণ এবি হচ্ছে কত 91। সো এই সম্পূর্ণ এবি থেকে তুমি যদি জাস্ট এই এতটুকু বাদ দাও তাহলে তো তুমি হচ্ছে কি এতটুকু পেয়ে যাইতেছো। তাহলে এই এতটুকুর মান কত? এতটুকুর মান হচ্ছে কত x আর কত 51, x আর কত 51। সো আমি এই সম্পূর্ণ 91 থেকে আমি কি বিয়োগ করছি, এই সম্পূর্ণ 91 থেকে আমি কি x টাকেও বিয়োগ করছি, আবার কি 51 টাকেও বিয়োগ করছি, তাহলে কি আমি হচ্ছে কি এটা পেয়ে গেছি, বুঝছো? এটাই করছি। তাহলে এটা কি লিখবা এখানে দিবা, এটা হচ্ছে কি bf। এটা বের করে একটু দেখাবো, হ্যাঁ এটা বের করে দেখাইতে হবে। সো তোমরা এই জিনিসটা হচ্ছে কোথায় করবা, এই জিনিসটা হচ্ছে এই যে এখানে ডাইন সাইডে করে নিবা, ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে এখানে করবা, ডাইন সাইডে করে নিবা, বুঝছো? সো আমরা তাহলে bf এর মানটা কত পেলাম, দেখো এই bf এর মানটা আমরা কত পেলাম 40 মাইনাস x। তাহলে আমরা কি করব, আমি নিচে দিই, আমরা এই bf এর মানটা কত লিখব, এখানে লিখব 40 মাইনাস x, ঠিক আছে? 40 মাইনাস x, আর এর উপরে কি ছিল দেখো স্কয়ার ছিল, সো স্কয়ারটা লিখতে হবে, বুঝছো? আচ্ছা এখানে দেখো তাহলে এটা যদি আমি করি 37 স্কয়ার, তাহলে 37 স্কয়ার কত হবে বলো, 37 স্কয়ার কত হবে? আমাদের 37 স্কয়ার হবে হচ্ছে 1369, হ্যাঁ 1369
69 মাইনাস এক্স স্কোয়ার। আর এই পাশে দেখো 169 আছে, 169 থাকুক। এই পাশে দেখো এবার এই যে 40 মাইনাস এক্স, এটা কি a মাইনাস বি হোল স্কয়ার সূত্র করবে না বলো তো? এটাকে কি ধরবা? a ধরবা, আর এটাকে কি ধরবা? b ধরবা। আর এখানে কিন্তু a মাইনাস বি হোল স্কয়ার সূত্র করবে, অর্থাৎ কি a স্কয়ার মানে কত? 40 এর উপরে স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab, 2 ইনটু 40 ইনটু কি b মানে কত? x প্লাস কি b স্কয়ার, b স্কয়ার মানে কি x স্কয়ার। ঠিক আছে, এভাবে হচ্ছে করবে এটা। তাহলে এটা করলে কত আসে আমাদের? 1369 মাইনাস x স্কয়ার 169 মাইনাস, দেখো আমি একটা লাইন শর্ট করতেছি। তাহলে 40 স্কয়ার করলে কত হবে? 40 স্কয়ার করলে হবে কত? 1600। বুঝছো? খেয়াল করো সবাই, এই 40 স্কয়ার করলে কত হবে? 1600 হবে। আর এই যে মাইনাস, আমি এখন এই ব্র্যাকেটটা উঠাই দিব। ঠিক আছে, এই ব্র্যাকেটটা আছে না, এই যে ব্র্যাকেটটা, এই ব্র্যাকেটটা হচ্ছে একবারে উঠাই দিব। সো 40 স্কয়ার করলে কত হয়? 1600। আর এই যে মাইনাস, আর এখানে কি আছে? প্লাস। সো মাইনাস প্লাসে কি হবে? মাইনাস। তাহলে আমাদের কি হবে? এটা মাইনাস। ঠিক আছে, মাইনাস 1600। তাহলে দেখো এবার কি হবে? মাইনাস আর মাইনাস কি হবে? মাইনাস মাইনাসে প্লাস। সো প্লাস 40 মানে কত? 80x প্লাস কত? আবার দেখো এই মাইনাস প্লাসে কি? মাইনাস। সো মাইনাস এক্স স্কয়ার। বিষয়টা বুঝছো? তাহলে এবার দেখো তোমার এখানে এই এক্স স্কয়ার আর এই এক্স স্কয়ার কি কাটা না? এই এক্স স্কয়ার আর এই এক্স স্কয়ার কি কাটা? ঠিক আছে, সো এখানে তোমার হচ্ছে আমাদের এটা একটু মুছে দিতে হবে। তাহলে এখান থেকে আমাদের কি বের করতে হবে? আমাদের জাস্ট এক্সটা বের করবো। হ্যাঁ, এখানে দেখো কি থাকবে, এখান থেকে তুমি হচ্ছে কি করবা? এখান থেকে হচ্ছে কি এক্সটা হচ্ছে বের করবা। সো এই এক্সটা যদি বের করতে পারো, এখান থেকে ক্যালকুলেশন করে যদি এক্সটা বের করতে পারো, সো এই এক্স এর মানটা এখানে বসাই দিবা, এই এক নম্বরে বসাই দিবা। তাহলে তুমি কি পেয়ে যাবা? এইচ পেয়ে যাবা। আর এইচ যদি পেয়ে যাও, তাহলে ক্ষেত্রফল সূত্র কি? হাফ ইনটু সমান্তরাল বাহুদের যোগফল মানে কত? 91 প্লাস 51। সো 91 প্লাস কত? 51 গুণ কি? উচ্চতা। তাহলে উচ্চতা কত আমাদের? এই উচ্চতাটাই কি তোমার এখান থেকে বের হবে, এইচ এর মানটা কি বের হবে এখান থেকে। বুঝছো? সো আমার কাছে এখানে জায়গা নাই, এজন্য আমি আর করে দিতেছি না। তুমি জাস্ট কি করবা? এই এক্স এর মানটা হচ্ছে কি এখান থেকে ক্যালকুলেশন করে কি বের করবা। ঠিক আছে, এই এক্স এর মানটা কত বের হবে আমি বলে দিই একটু। এক্স এর মানটা বের হবে হচ্ছে তোমার 35 সেন্টিমিটার। বুঝছো? 35 সেন্টিমিটার বের হবে। সো এক্স এর মান যদি 35 হয়, তাহলে এখানে এইচ কত বের হবে বলো তো? এখানে এইচটা বের হবে কত? এইচটা বের হবে হচ্ছে তোমার কত বের হবে? 12 সেন্টিমিটার। ঠিক আছে, 12 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার বের হবে। সো এই যে 12 সেন্টিমিটার, তাহলে কি এখানে গুণ হবে। গুণ করে কি তুমি হচ্ছে রেজাল্ট পাবা। রেজাল্ট কত পাবা? রেজাল্ট পাবা হচ্ছে আমার কাছে এখানে ক্যালকুলেটর এরকম নাই। সো রেজাল্টটা তুমি এখান থেকে কি পেয়ে যাবে ক্যালকুলেশন করে। ঠিক আছে, সো এই হচ্ছে কি এই অঙ্কের প্রসেস। খুবই গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এই অঙ্কটা তোমরা অবশ্যই কি পরীক্ষার আগে বাড়িতে প্র্যাকটিস করে যাবে ইনশাআল্লাহ। তাহলে দেখো এখানে আরেকটা অঙ্ক দেওয়া আছে আমাদের, এখানে আমাদের আরেকটা অঙ্ক দেওয়া আছে, সেটা হচ্ছে কি বলছে দেখো, আমাদের বলা আছে হচ্ছে কি বলা আছে? একটা ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্যের অন্তর হচ্ছে 8 সেন্টিমিটার ও এদের লম্ব দূরত্ব 24 সেন্টিমিটার। তাহলে কি বলবো? ট্রাপিজিয়াম। সো এই ট্রাপিজিয়ামের বলছে কি সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্যের অন্তর হচ্ছে কত? 8 সেন্টিমিটার। তাহলে সমান্তরাল বাহু কোনটা? এটা আর কি এটা। সো তুমি চিন্তা করো, একটু ধরো, হ্যাঁ একটু ধরো সাপোজ এইটাকে, এই বাহুটাকে আমি কি ধরলাম? a + 8 ধরলাম। আর কথা বুঝো, এই বাহুটাকে আমি ধরে নিলাম, এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে কত? a + 8 সেন্টিমিটার। ঠিক আছে, a + 8 সেন্টিমিটার। এই বাহুটাকে কি a + 8 সেন্টিমিটার ধরলাম, আর এই বাহুটাকে কি ধরলাম? a ধরলাম। তুমি বলবা যে ভাইয়া আপনি এটাকে কেন a + 8 ধরলেন আর এটাকে কেন a ধরলেন? কারণ হচ্ছে দেখো তোমাকে কি বলছে যে সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্যের অন্তর হচ্ছে কত? 8 সেন্টিমিটার। অর্থাৎ তুমি যদি এই বাহু থেকে মানে এই বাহুটা থেকে এই বাহুটা মাইনাস করো, হ্যাঁ a + 8 থেকে যদি তুমি এটা হচ্ছে বিয়োগ করো, তাহলে তুমি আসলে কি পাবো বলো তো? তাহলে তুমি কত পাইতেছো? 8 পাইতেছো না? 8 সেন্টিমিটার পাইতেছো। বুঝছো? কাহিনী বুঝছো কি বলছে? সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্যের অন্তর। সো a + 8 থেকে আমি যদি a বাদ দেই, তাহলে কি পাবো? দৈর্ঘ্যের অন্তর কত পাবো? 8 সেন্টিমিটার পাবো। এই 8 সেন্টিমিটার পাইছি। ঠিক আছে, এই জন্য আমাদের কি করতে হবে? এই বাহুটাকে a + 8 ধরতে হবে, আর এটা কি a ধরতে হবে। হ্যাঁ, আচ্ছা যাই হোক, তো বলছে এদের লম্ব দূরত্ব হচ্ছে কত? 24। তাহলে h এর মান দিছে কত আমাদের? 24 সেন্টিমিটার। আচ্ছা, এর ক্ষেত্রফল দিছে এত, তবে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র কি? সরি, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি? সূত্র হচ্ছে হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। সো সমান্তরাল বাহু কোনটা? a + 8 আর কত? a + 8 প্লাস কি a। সমান্তরাল বাহুদের যোগফল গুণ কি? উচ্চতা। সো উচ্চতা কত দিছে? 24 দিছে, 24। সো এখান থেকে তোমার হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কিন্তু দিয়ে দিছে কত? 312। তাহলে এই হচ্ছে 312 ইকুয়ালস টু 1/2, আর এখানে কি হবে? আর 2a প্লাস কত আমাদের? 8। হ্যাঁ, 2a + 8, আর এখানে কত আমাদের? 24। সেখান থেকে ক্যালকুলেশন করলে তুমি কি পাবো বলো তো? এখান থেকে ক্যালকুলেশন করলে হচ্ছে কি তুমি এর মানটা পেয়ে যাবে। ঠিক আছে, এর মানটা পেয়ে যাবে। সো এর মানটা যদি পেয়ে যাও, তাহলে কি এই মানটা পেয়ে গেলা, আর এর সাথে ওই এর সাথে কি 8 যোগ করলে কি এই বাহুটাও তুমি পেয়ে গেলা। বুঝছো?
তো তাহলে কি মানে হচ্ছে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করা হয়ে গেল। কাহিনী বুঝছো? এখানে কিন্তু বাহু দুটির দৈর্ঘ্য বলতে কি এই সমান্তরাল বাহু দুটির কথাই বলছে, এই বাহু দুটির দৈর্ঘ্য হচ্ছে তোমাকে বের করতে বলছে। ফাইন, ওকে। এবার দেখো তাহলে আমাদের ট্রাপিজিয়ামটা শেষ হইলো। এখন আরেকটা অঙ্ক আমি স্কিপ করে গেছি, রম্বসটা। এই রম্বসের অঙ্কটা তোমাদের একটু করতে হবে, রম্বসের অঙ্কটা একটু করতে হবে। দেখো রম্বসের অঙ্কটা যদি করি কি বলছে, একটা রম্বসের একটি কর্ণ হচ্ছে কত 10 মিটার এবং ক্ষেত্রফল হচ্ছে কত 120 বর্গ মিটার। বলছে অপর কর্ণ এবং কি পরিসীমা নির্ণয় করতে বলছে। ঠিক আছে, তাহলে দেখো কি বলছে, তোমার একটা রম্বসের কথা বলছে। এই হচ্ছে একটা রম্বস, ঠিক আছে। সো এই রম্বস বলছে একটা কর্ণ হচ্ছে কি 10 মিটার, একটা কর্ণ কত 10 মিটার। সাপোজ তাহলে এই যে কর্ণটা আছে আর এই হচ্ছে একটা কর্ণ আছে, ধরো তোমার হচ্ছে এই কর্ণটার মান দিয়ে দিছে কত 10 মিটার দিয়ে দিছে। ঠিক আছে, এই কর্ণটার মান তোমার 10 মিটার, নামকরণ করি এ বি সি ডি। তাহলে তোমার হচ্ছে কি সাপোজ এই বিসি কর্ণের মান কত 10 মিটার দেওয়া আছে। সো তোমাকে বের করতে হবে কি অপর কর্ণ মানে এডির মানটা বের করতে হবে, অপর কর্ণের মান বের করতে হবে আর কি পরিসীমা নির্ণয় করতে হবে। সো আমরা একটা একটা করে করি। আচ্ছা, সো এটা করার জন্য একটা জিনিস মনে রাখবা, একটা উপপাদ্য আছে, সেটা হচ্ছে যে এটা খুব ইম্পর্টেন্ট। রম্বসের কর্ণদ্বয়, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, সমকোণে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, হ্যাঁ সমদ্বিখণ্ডিত করে খণ্ডিত করে। ঠিক আছে, এটা হচ্ছে সো এটার মানে কি দেখো কি বলছে যে রম্বসের কর্ণদ্বয়, হ্যাঁ এই যে রম্বসের এই কোণ এই কোণ রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে, দেখো কি বলছে সমকোণে আর কি সমদ্বিখণ্ডিত করে, দুইটা কথা বুঝছো। সমকোণে মানে হচ্ছে এই যে এখানে প্রত্যেকটা জায়গায় 90 ডিগ্রি উৎপন্ন হয়। হ্যাঁ, এখানে প্রত্যেকটা জায়গায় কি আমাদের 90 ডিগ্রি, আর সব জায়গায় কত 90 ডিগ্রি, এখানে 90 এখানে 90 এখানে 90 এখানে 90 বুঝছো। এটা মানে কি সমকোণে। আর সমদ্বিখণ্ডিত করে মানে কি সমান ভাগে বিভক্ত করে, অর্থাৎ এখানে যতটুকু আছে এই এতটুকু, এখানে যতটুকু আছে এখানেও কি ঠিক ততটুকু, এখানে যতটুকু আছে এখানেও কি ঠিক ততটুকু বুঝছো। মানে ধরো এটাকে আমি ও মাঝখানে বিন্দুটাকে ধরো আমি ও দিলাম, এখানে আমি ও বিন্দু দাঁড়িয়ে গেলাম, তাহলে এ ও সমান সমান কি আমাদের ওডি এবং হচ্ছে কি বিও সমান সমান কি বিও সমান সমান হচ্ছে কি আমাদের ওসি বুঝছো। সো সমদ্বিখণ্ডিত মানে হচ্ছে এটা, ঠিক আছে এটা। আর সমকোণে মানে কি সব জায়গায় কি 90 ডিগ্রি হবে। ঠিক আছে, ওকে। সো এটা যদি বোঝো তাহলে হচ্ছে বোঝা শেষ, অঙ্ক একদম সহজ। কি বলছে দেখো যে আমাদের হচ্ছে কি দেখো আমাদের হচ্ছে খেয়াল করে একটু দেখি বিজেপি করে ফেলছি। দেখো একটা জিনিস এখানে তুমি যদি একটু দেখো, এখানে আমি ও দ্বারা চিহ্নিত করলাম, হ্যাঁ ও। আমাকে বলো তো এই জায়গায় কি কোণ উৎপন্ন হয়েছে, একটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে না। সো এই জায়গায় যদি 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয় তাহলে আমরা জানি 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুটা হচ্ছে কি অতিভুজ, অর্থাৎ এটা কি আমাদের অতিভুজ, এটা হচ্ছে আমাদের কি অতিভুজ বুঝছো, অতিভুজ। আচ্ছা, এটা যদি অতিভুজ হয় আর এই দুইটার যেকোনো একটা কি লম্ব আর একটা কি ভূমি বুঝছো। সো তোমার দেখো এই পুরাটা যেহেতু 10 মানে এই কোণটা যেহেতু 10 পুরোটা, তাহলে এতটুকু কত হবে জাস্ট এতটুকু, এই বিও কত হবে, তাহলে এই বিও মানে জাস্ট এই এতটুকু, হ্যাঁ এই এতটুকু কত হবে বলো তো, এই এতটুকু হচ্ছে আমাদের কত হবে 5 হবে। ঠিক আছে, 5 হবে। সো বিও হচ্ছে কত আমাদের 5 মিটার। ঠিক আছে, 5 মিটার। তাহলে আমাকে বলো তো এই বিও হচ্ছে কত 5 মিটার এবং অতিভুজ কত, আচ্ছা এখানে একটি কোণ দিছে এত, ক্ষেত্রফল এত, অপর কোণ এবং পরিসীমা নির্ণয় করো। এখানে হচ্ছে ব্যাপারটা হচ্ছে তোমার, আচ্ছা এইটা হচ্ছে একদম সহজ বুঝছো, এটা সহজ, এটার জন্য তোমার ওই উপপাদ্যটা লাগবে, এটা একদম সহজ। এটা হচ্ছে তোমার কিভাবে করবা, এটা হচ্ছে তোমার হাফ ইনটু রম্বসের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কর্ণদ্বয়ের গুণফল, হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল। ঠিক আছে, এটা হচ্ছে কি রম্বসের ক্ষেত্রফলের সূত্র, রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল। সো দেখো এখানে তোমার রম্বসের ক্ষেত্রফল দিয়ে দেওয়া আছে কত 120 তাহলে হাফ, এখানে কর্ণদ্বয় মানে কি d1 ইনটু কি d2, তাহলে 120 ইকুয়ালস টু হাফ গুণ d1, তাহলে একটা কর্ণ দিয়ে দিছে কত 10, তাহলে এখান থেকে আরেকটা কর্ণ বের হয়ে যাবে। সো d2 তাহলে কত হবে, d2 হবে তাহলে 2 দিয়ে 10 কে কাটো তাহলে কত 5 দিয়ে 120 কে কাটো তাহলে কত হবে আমাদের 5 20 124, তাই না। আচ্ছা এখান থেকে তাহলে আমাদের 5 দ্বারা 120 কে ভাগ করো কত আসে, 120 ভাগ হচ্ছে কত 5 24, হ্যাঁ তাহলে d2 কত আমাদের 24 মিটার। ঠিক আছে, সো এটা হচ্ছে এইভাবে হবে। মানে এই রম্বসের কর্ণ রিলেটেড আরেকটা প্রশ্ন আছে, ওই আরেকটা প্রশ্ন করতে তোমার হচ্ছে
ওই উপপাদ্যটা প্রয়োজন হবে, হ্যাঁ, এবং ওইটাই হচ্ছে ইম্পর্টেন্ট। আর এটা হচ্ছে তোমার এমসিকিউ তে আসতে পারে। সো কোনটা হচ্ছে এইভাবে বের করতে হবে। আচ্ছা, আর কি বলছে আমাদের? পরিসীমা নির্ণয় করো। পরিসীমা নির্ণয় করতে বলছে, দেখো পরিসীমা নির্ণয় করতে বলছে। সো পরিসীমাটা কিভাবে বের করবা? দেখো তুমি হচ্ছে এটা কত পালা? 24 পাইলা, তাই না? তাহলে এই যে কর্ণটা, এখানে ওই উপপাদ্যের হেল্প লাগবে। তাহলে এই কর্ণটা হচ্ছে আমাদের কত? 24। এই পুরোটা কত? 24। সো এই পুরোটা যদি 24 হয় তাহলে এই এতটুকু কত হবে? জাস্ট এও কত হবে বলো? জাস্ট এও কত হবে? অর্ধেক। কারণ কি? কর্ণদ্বয় একদম সমদ্বিখণ্ডিত করে, মানে সমানভাবে বিভক্ত করে। তাহলে এই পুরোটা যদি 24 হয় তাহলে এতটুকু হচ্ছে আমাদের কত? 12। বুঝছো কত? 12। বুঝছো? তাহলে বলো এবার দেখো, এটা কি একটা সমকোণী ত্রিভুজ, তাই না? সমকোণী ত্রিভুজ। তাহলে আমাদের এটা 5, এটা 12, আর এটা কত? তোমাদের এটা একদম পিথাগোরাস ছাড়াই বের করা উচিত, কারণ আমি একটা শর্টকাট বলছি। 5 12 থাকলে এখানে কত হয়? অতিভুজের ক্ষেত্রে 13 হয়। বুঝছো? বলছি না? 5 12 থাকলে কি 13 হয় অতিভুজের ক্ষেত্রে। এটা হচ্ছে আমি কি তোমাদের ওই কয়েকটা লিখে দিয়েছিলাম। 1√3 থাকলে কি হয়? 2 হয়। 5 12 থাকলে কি হয়? 13 হয়। এরকম কয়েকটা সিকোয়েন্স লিখে দিয়েছিলাম। তো তোমরা সিকিউ এর ক্ষেত্রে কি এভাবে, মানে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু কি, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু কি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এইভাবে কি এই অতিভুজটা বের করবা। বুঝছো? এইভাবেই কি এই অতিভুজটা বের করবা। বাট এমসিকিউ এর ক্ষেত্রে কি ডাইরেক্ট 5 12 থাকলে কি এখানে 13 বসিয়ে দিতে পারো। বুঝছো? তো তাহলে এটা যদি 13 হয়, দেখো এবি যদি 13 হয় তাহলে কি বলছে? পরিসীমা নির্ণয় করতে বলছে। রম্বসের পরিসীমা সূত্র কি? 4a। রম্বসের পরিসীমা সূত্র কি? 4a। সো 4 গুণ হচ্ছে কত হবে আমাদের? 13। তাহলে 3 3 39, 4 3 কত? 3 4 12 2 হাতে 1 4 4 5 52, ঠিক আছে? সো আমাদের এর পরিসীমা কত হবে? 52 মিটার হবে এটা। বুঝছো? কাহিনী বুঝছো? খুবই সুন্দর একটা অঙ্ক, হ্যাঁ, আসতে পারে তোমাদের পরীক্ষার জন্য, খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট বিশেষ করে। বুঝছো? এই অঙ্কটা কিন্তু এমসিকিউ তে আসতেই পারে, এখানে অনেক বড় কোনো ব্যাপার না, ঠিক আছে? আমি প্রথমে অনেক কথা বললাম কারণ আমাদের এরকম আরেকটা অঙ্ক আছে, ওই অঙ্কে ওই কথাগুলো হেল্প লাগবে, ঠিক আছে? দেখো ওই অঙ্কটা দেখি এখানে আছে কিনা। অবশ্যই থাকার কথা, সাইড ম্যান না দিলে হয়তো তুলে নেই। আচ্ছা, ওই অঙ্কটা এখানে দেওয়া নাই। সো এর উল্টা অঙ্কটা আছে, একটা অঙ্ক আমি তোমাকে বুঝাইতেছি। এই অঙ্কটা ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে? এটা লাগবে, আমি বলে দিচ্ছি। তোমাকে বলা হচ্ছে এরকম যে বইটা বই 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 একটু দাঁড়াও, এটা আসবে, ঠিক আছে? এটা পরীক্ষার জন্য সুপার ইম্পর্টেন্ট এই অঙ্কটা। এরকম, সো এটা স্কিপ করা যাবে না। এরকম প্রশ্নটা যে একটা রম্বসের পরিসীমা হচ্ছে 180, একটি রম্বসের, খেয়াল করো কি বলছে, যে একটা রম্বসের পরিসীমা কত? 180 কি সেন্টিমিটার, 180 সেন্টিমিটার। এবং বলছে কি যে ক্ষুদ্রতম কর্ণটি 54 সেন্টিমিটার, ক্ষুদ্রতম কর্ণটি 54 সেন্টিমিটার। বলছে কি যে অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। অপর কর্ণ কত, ঠিক আছে? অপর কর্ণ সমান 8, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে দেখো কি বলছে, একটা রম্বসের, এই হচ্ছে ধরো রম্বস, সো এই রম্বসের পরিসীমা কত? 180। পরিসীমা যদি 180 হয় তাহলে একটা বাহু কত হবে? পরিসীমা 180 হয়ে যায়, একটা বাহু হবে কত? 180 কে 4 দ্বারা ভাগ করো, কত হয়? 180 ভাগ কত? 4, 45, ঠিক আছে? 45, তাই না? তাহলে রম্বসের প্রত্যেকটা বাহু যেহেতু সমান, তাহলে এখানে কত হবে? 45, এখানে 45, এখানে 45, এখানে 45 হবে। বুঝছো? আচ্ছা, এখন কি বলছে যে এই এখানে দেখো ক্ষুদ্রতম কর্ণটি 54। ক্ষুদ্রতম কর্ণ কোনটা? এই যে এটা কি ক্ষুদ্রতম কর্ণ, ঠিক আছে? এটা হচ্ছে কি ক্ষুদ্রতম কর্ণ। সেই কর্ণটা কত বলছে আমাদের? এই কর্ণটা হচ্ছে আমাদের কত? 54 বলছে। এটা হচ্ছে কত আমাদের? 54। বুঝছো? এখন বলছে কি বৃহত্তম কর্ণটা বের করতে বলছে, এটা হচ্ছে কি তোমার বের করতে বলছে। তো কি করবা? দেখো দেখো, এটা যদি 54 হয় তাহলে এই এতটুকু কত হবে? 27। বুঝছো? এই এতটুকু কত? 27। আর এখানে জানো এখানে কি 90 ডিগ্রি। বুঝছো? তাহলে দেখো এইটা তোমার দেওয়া আছে যে 45। দেখো এটা ও, এটা আমি এ দিলাম আর এটা বি দিলাম। তাহলে এই এ ও বি ত্রিভুজে তোমার এই বাহুটার কত দেওয়া আছে? 27। এই অতিভুজ কত দেওয়া আছে? 45। তাহলে পিথাগোরাস দিয়ে এটা বের করে রাখবা। তাহলে কি হবে তোমার? 45 স্কয়ার, মানে কি অতিভুজ স্কয়ার, তাই না? এই অতিভুজ স্কয়ার ইকুয়ালস টু কি লম্ব স্কয়ার, মানে কত? 27 স্কয়ার প্লাস কি ভূমি স্কয়ার, এটা এও স্কয়ার। তো এখান থেকে তাহলে এও কত হবে আমাদের? এ হবে হচ্ছে 45 স্কয়ার মাইনাস 27 স্কয়ার, মাইনাস 27 স্কয়ার 1296। তারপর এটাকে আবার রুট করতে হবে, রুট ওভার অ্যান্সার করলে আমাদের 36 আসবে, ঠিক আছে? এখান থেকে ক্যালকুলেশন করলে এ ওর মান কত? 36 আসবে। সো এও যদি 36 হয় তাহলে দেখো এই এতটুকু হচ্ছে কত? 36, এও হচ্ছে 36।
তাহলে এই পুরো কর্ণটা কি হবে 2 গুণ এও 2 গুণ এও, তাহলে আমাদের কত 36 গুণ হচ্ছে কত 2 মানে কত আমাদের 72, ঠিক আছে 72 সেন্টিমিটার। এটাই কি তোমার হচ্ছে এসি কর্ণ, মানে সম্পূর্ণ কর্ণের দৈর্ঘ্য 72 সেন্টিমিটার। বুঝছো? জাস্ট এটা বের করে 2 দ্বারা গুণ করতে হবে। সো এই প্রশ্নটাও সুপার ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটাও করবে তোমরা। আমাদের প্রায় শেষ, আরেকটু আছে, জাস্ট এমসিকিউর জন্য কয়েকটি কথা বলতে হবে তোমাদের। এখানে বলছি আচ্ছা এই যে এটা, হ্যাঁ দেখো এই যে প্রশ্নটা এখানে তোমার এমসিকিউর জন্য আসবে, এমসিকিউতে আসবে কি বলছে যে একটা সুষম পঞ্চভুজের, একটা সুষম পঞ্চভুজ, এটা সুষম পঞ্চভুজ মানে কি? আচ্ছা দাঁড়াও, এই ষষ্ঠভুজ কি আছে ষড়ভুজের, আচ্ছা এইটা দিয়ে বলাবো না এটা দিয়ে, আচ্ছা দেখুন একটা দেখতে হয়েছে। সো পঞ্চভুজ বলছে, তাই না? পঞ্চভুজ, পঞ্চভুজ তাহলে কিরকম হবে? তো ছয়টা এগুলো 2 4, দেখো এই হচ্ছে পঞ্চভুজ, এটা কি একটা পঞ্চভুজ। তো সুষম পঞ্চভুজ তাহলে কি অবশ্যই কি সবগুলো বাহু সমান হবে? আমার আঁকানো একটু আঁকানো দেখে মনে হচ্ছে না সবগুলো বাহু সমান। আমি ষড়ভুজটা আঁকাই, ঠিক আছে, তাহলে সমান আঁকাইতে পারবো। দেখো এটা দিয়ে বুঝাইতে সুবিধা হবে তোমাদের আর কি, তারপর পঞ্চভুজটা আঁকাইছি আমি। সো এটা একটা ধরো ষড়ভুজ, ঠিক আছে, ষড়ভুজ মানে কি ষষ্ঠভুজ, এটা কি একটা ষড়ভুজ বা কি ষষ্ঠভুজ। সো এইটা থেকে দেখো আমাদের কি কি শিখতে হবে, মনে রাখতে হবে যে এই জায়গায় তোমার যেগুলো আছে যোগ করে দাও, এগুলো হচ্ছে কৌণিক বিন্দু, ঠিক আছে, এটা হচ্ছে ও বিন্দু। সো ও থেকে সবগুলো যদি যোগ করে দাও, এগুলা এই কোণাগুলা যদি যোগ করে দাও তাহলে দেখো এটা হচ্ছে ও, আর এখানে তুমি এটা নাম দাও এ বি সি ডি ই এফ, ঠিক আছে। এগুলো সো মনে রাখবা এই যে এগুলা যে আছে না, এগুলা কি বলা হয় কৌণিক বিন্দু, এগুলা কি বলা হয়, এগুলা কি বলা হয় কি, এগুলা হচ্ছে কৌণিক বিন্দু, এগুলা কি বলা হয়, এগুলাকে কৌণিক বিন্দু বলা হয়, এগুলা কি বলা হয়, এগুলাকে কৌণিক বিন্দু বলা হয়, কৌণিক বিন্দু বুঝতে হবে কিন্তু এটা একটু বুঝতে হবে। সো এগুলা কি বলা হয় কৌণিক বিন্দু, বুঝছো? আর এই যে এগুলা যে আছে না, এগুলা 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 এগুলাকে বলা হয় বাহু, ঠিক আছে, এগুলা কি বলা হয় বাহু, বাহু এগুলাকে বলা হয় বাহু, বুঝছো? এগুলা কি বলা হয় বাহু বলা হয়, বুঝছো? আচ্ছা আর হচ্ছে শীর্ষকোণ, বুঝছো? শীর্ষকোণ তোমাদের প্রশ্ন আসবে, শীর্ষকোণ নির্ণয় করো, শীর্ষকোণ, ঠিক আছে, শীর্ষকোণ। সো শীর্ষকোণ কোনগুলো জানো? শীর্ষকোণ হচ্ছে এই যেগুলা, এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে না, এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, 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 এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে। সেগুলা কি বলা হয় শীর্ষকোণ, সেগুলাকে তোমার থিটা দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে, থিটা দ্বারা প্রকাশ করা হয়, বুঝছো? থিটা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে তোমাদের এখান থেকে প্রশ্ন যেগুলো আসবে, এখন যদি সরাসরি প্রশ্নটা করাই, কি বলছে যে একটা সুষম ষড়ভুজের কেন্দ্র থেকে কৌণিক বিন্দু দূরত্ব হচ্ছে কত 4, এর ক্ষেত্রফল নির্ণয় করো। তো এটা হচ্ছে দুই ভাবে করা যায়, বুঝছো? এটা হচ্ছে তোমার দুই ভাবে করা যায়, একটা হচ্ছে তোমার সূত্র দিয়ে, একটা হচ্ছে তোমার সূত্র দিয়ে, আরেকটা হচ্ছে তোমার কি ম্যানুয়ালিতে করা যায়। সো আমি তোমাকে দুই ভাবে দেখাবো। তার আগে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আসে তোমাদের এই মানে এরকম একটা প্রশ্ন থেকে জাস্ট বলবে কি শীর্ষকোণ নির্ণয় করো। দেখো প্রশ্ন আগে দেখাই, সহজ থেকে কঠিনের দিকে যাই। এই যে সুষম পঞ্চভুজের একটি শীর্ষকোণ কত? সো এটা একদম 100% ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। সো তুমি যেটা করবা এর ক্ষেত্রে শীর্ষকোণ দেখলেই এরকম সূত্রটা হচ্ছে এরকম যে 180 মাইনাস 360 ভাগ হচ্ছে n, বুঝছো? এটা হচ্ছে কি শীর্ষকোণের সূত্র, শীর্ষকোণ। এত কিছু না বুঝলেও সমস্যা নেই, তুমি জাস্ট এই সূত্রটা মনে রাখো যে শীর্ষকোণের সূত্র হচ্ছে কি এটা 180 মাইনাস 360 ডিগ্রি বাই কত n। সো তাহলে nটা কি? n হচ্ছে বাহুর সংখ্যা, মানে কোন ভুজ। এখানে কি দেখো, এখানে কি পঞ্চভুজ, তাহলে n এর মান কত 5। যদি বলতো ষড়ভুজ তাহলে n এর মান কত হইতো 6। যদি বলতো অষ্টভুজ তাহলে n এর মান কত হইতো 8 হইতো। সো n হচ্ছে কি বাহুর সংখ্যা, ঠিক আছে। সো তাহলে এখানে কি বলছে পঞ্চভুজের একটি শীর্ষকোণ কত? সো তাহলে কি হবে 180 মাইনাস কত 360 ভাগ হচ্ছে কত n, এর মান কত 5। সো এটা কত যা হয় ওইটাই আমাদের অ্যানসার, বুঝছো? এই কথা হয় এটা, এটা হচ্ছে তোমার 360 ভাগ হচ্ছে 5, 180 মাইনাস হচ্ছে অ্যানসার 108, ঠিক আছে। এটা হচ্ছে তোমার 108 হবে, 108 ডিগ্রি, ঠিক আছে, বুঝছো? আচ্ছা এটা গেল। তাহলে এই প্রশ্নটা সুপার ইম্পর্টেন্ট, এই জন্য আগে দেখালাম। এখন এরপরে দেখো আর কি আছে। এরপরে যে প্রশ্নটা তোমাদের আসে সেটা হচ্ছে আগের প্রশ্নটা, যে দেখো কি বলছে, একটি সুষম ষড়ভুজের কেন্দ্র থেকে কৌণিক দূরত্ব হচ্ছে কত 4, সো এর ক্ষেত্রফল কত বর্গ মিটার, বুঝছো? এর ক্ষেত্রফল কত বর্গ মিটার। সো এটার জন্য তোমাদের একটা সূত্র আছে,
এটার জন্য একটা সূত্র আছে যে তোমার n স্কয়ার, এটা একটু মনে রাখতে হবে, হ্যাঁ আমার এই মাঝে মাঝে মনে থাকে না, n স্কয়ার ভাগ 2 তারপর কি sin 360 ডিগ্রি ভাগ হচ্ছে কত n। এটা হচ্ছে কি তোমার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। এটা হচ্ছে কি ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। সো ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে তোমার দুইটা আছে। ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র মানে যে এরকম বহুভুজের মানে কি ষড়ভুজ, ওয়ান কাইন্ড অফ কি বহুভুজ। সো এরকম বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র দুইটা আছে। সো এইটা হচ্ছে একটা সূত্র। এটা কখন ইউজ করব? এই সূত্রে এ দ্বারা কি বোঝায় জানো? এই সূত্রে এ দ্বারা বোঝায় হচ্ছে কৌণিক বিন্দুর দূরত্ব। কৌণিক বিন্দুর দূরত্ব বোঝায়। সো তাহলে এখানে দেখো কৌণিক বিন্দুর দূরত্ব কত বলছে? 6 বলছে। তাহলে কি হবে? আচ্ছা n এর মান কত? n হচ্ছে কি মানে বাহুর সংখ্যা, ষড়ভুজ মানে কত 6। তাহলে কি 6 গুণ হচ্ছে কৌণিক বিন্দু কত বলছে আমাদের? 6। সো 6 স্কয়ার বাই 2 sin কত 360 ভাগ কত আমাদের n মানে কত আমাদের? n মানে হচ্ছে আমাদের বাহুর সংখ্যা ষড়ভুজ 6। সো এটাকে ক্যালকুলেশন করবা। ক্যালকুলেশন কিভাবে করবা? 36 গুণ 6, আচ্ছা এখানে 3 হবে, তো 36 গুণ 3 করলে কত হবে? 36 গুণ 3 যদি করি, 36 গুণ 3 108, হ্যাঁ এখানে আসবে কত? 108। সো 108 এখানে কত sin 6 দিয়ে 36 কে কাটো তাহলে কত? 6। তাহলে এখানে কত আসবে? 60 sin 60 ডিগ্রি। এখানে কত? 108 গুণ sin 60 ডিগ্রি মান কত? √3/2। সো 2 দিয়ে 108 কাটো 54, তাহলে কত? 54 √3। ঠিক আছে আছে, হ্যাঁ আছে 54 √3। এটা হচ্ছে আমাদের आंसर। বুঝছো? ক নাম্বারটা কাহিনী বুঝছো? সো এইভাবে কি আমাদের করতে হবে, যখন কৌণিক বিন্দু দূরত্ব দেওয়া থাকে, যখন কৌণিক বিন্দু দূরত্ব দেওয়া থাকে তখন কি আমার এই সূত্রটা দিয়ে করতে হবে। বুঝছো? এখন দেখো তোমাদের এরকম আরেকটা ম্যাথ দেখাই আমি, কি বলছে এই যে এবার দেখো কি বলছে, একটা সুষম পঞ্চভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে কত? 4 সেন্টিমিটার বলে ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে বাহুর দৈর্ঘ্য যখন দেওয়া থাকবে তখন সূত্র কি জানো? বাহুর দৈর্ঘ্য যখন দেওয়া থাকে তখন সূত্রটা হচ্ছে এরকম যে n স্কয়ার বাই 4, এটা তো বুঝছো তাই? এটা আমি সূত্রটা লেখা মুছে দিতেছি। এটা একটা সূত্র। আরেকটা সূত্র আছে কি ক্ষেত্রফলের, n স্কয়ার বাই 4 cot 180 ডিগ্রি বাই হচ্ছে কত n। এটা সো এই সূত্রে দেখো যখন হচ্ছে cot থাকবে তখন এই দ্বারা হচ্ছে বাহু বোঝায়, তখন এই দ্বারা কি বোঝায়? বাহু বোঝায়। আর যখন sin থাকবে তখন এই দ্বারা কি বোঝায়? এই দ্বারা কি কৌণিক বিন্দু দূরত্ব বোঝায়। যখন sin থাকবে তখন কি দ্বারা কৌণিক বিন্দু দূরত্ব বোঝায়। সো যখন কৌণিক বিন্দু দূরত্ব দেওয়া থাকবে তখন কি তোমার এই সূত্র দিয়ে করতে হবে। আর যখন cot থাকবে এর মানে এই দ্বারা কি বোঝায়? বাহু বোঝায়। সো যখন বাহু দৈর্ঘ্য দেওয়া থাকবে তখন কি এই সূত্র দিয়ে করতে হবে। সো তার বাহু দৈর্ঘ্য কত আমাদের? দেখো কত বলছে? 4 বলছে। সো n এর মান কত? পঞ্চভুজ যেহেতু 5 গুণ 4 স্কয়ার 4 গুণ কি cot 180 ভাগ কত আমাদের? পঞ্চভুজ 5। সো এটাকে ক্যালকুলেশন করলে কি তুমি आंसर পেয়ে যাবে। বুঝছো? ইনশাআল্লাহ। সো এই হচ্ছে আমাদের কি দুইটা টাইপের ম্যাথ, একটু সতর্ক থাকবা। তোমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এটা, এই যে এটা বেশি দেওয়া থাকে। ঠিক আছে, 29 নাম্বারটা এটা বেশি দেওয়া থাকে। আর হচ্ছে কি শীর্ষকোণ, হ্যাঁ শীর্ষকোণ কত ডিগ্রি, এটা হচ্ছে বেশি আসে। ঠিক আছে, সো এই জায়গায় আরেকটা জিনিস, এই জিনিসটা হচ্ছে তোমার ম্যানুয়ালি করা যায়। দেখো এই জিনিসটা সূত্র ছাড়াও করা যায়। কৌণিক বিন্দু দূরত্ব দেওয়া থাকলে সূত্র ছাড়াও করা যায়। কিভাবে দেখো আমি তোমাকে বলি। সাপোজ এটা হচ্ছে কি ষড়ভুজ। সো এখান থেকে ধরো তোমার কি করতে বলছে? এই ক্ষেত্রফল বের করতে বলছে। সো তুমি যেটা করবা, যে কোনো একটা হচ্ছে আঁকবা। ধরো এটা হচ্ছে তুমি বললা। এখন এইটার ক্ষেত্রে দেখো কৌণিক বিন্দু দূরত্ব কত? 6 বলছে। তাহলে এগুলো তো সব সমান। হ্যাঁ, এটা যদি 6 হয় এটাও কত হবে? 6 হবে না? আর এখানে কোণ কত হবে বলো তো? এখানে কোণ কত হবে? এই এত কোণ কত হবে? দেখো এখানে মোট কোণ কত? দেখো এখানে সর্বমোট কোণ কত? 360 ডিগ্রি। এই যে টোটাল, এখানে টোটাল কোণ কত? 360 ডিগ্রি। সো তাহলে এই এত কত হবে? তোমার 360 কে যেহেতু সর্বভুজ 6 দ্বারা ভাগ করো, তাহলে কত হবে? 60 ডিগ্রি। সো তাহলে এখানে কত হবে? 60 ডিগ্রি হবে। ঠিক আছে, 60 ডিগ্রি হবে। সো 60 ডিগ্রি যদি হয় তাহলে আমাকে একটা জিনিস বলো তো, যে একটা ত্রিভুজ হইছে না, এ ও বি একটা ত্রিভুজ হইছে। সো এ ও বি একটা ত্রিভুজ, এই ত্রিভুজে দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে আর কি একটা কোণ দেওয়া আছে। তাহলে কোন সূত্র জানি? ওই যে হাফ এ বি sin থিটা। এই সূত্র দিয়ে কি আমরা এই এ ও বি এই ত্রিভুজের কি ক্ষেত্রফল বের করতে পারি, তাই না? ক্ষেত্রফল বের করতে পারি। তাহলে হাফ এ মানে কত? 6, বি মানে কত? 6 sin থিটা মানে কত? 60 ডিগ্রি। তাহলে এখানে কত হবে? 2 6 এর 3 3 6 কত? 18 sin 60 ডিগ্রি মানে কত? √3/2। সো 2 দিয়ে 18 কাটলে কত আমাদের? 9। সো 9√3। এখন দেখো এই 9√3 কি? এই 9√3 হচ্ছে কি জাস্ট এই একটার ক্ষেত্রফল।
এই 9 √3 কি জাস্ট এই একটার ক্ষেত্রফল। তাহলে এরকম মোট কয়টা আছে, যেহেতু ষড়ভুজ তাহলে এরকম মোট কি 6টা আছে না। তো তাহলে একে 6 দ্বারা গুণ করলে তুমি কি পাবা 54 √3, বুঝছো। সো এটা তুমি এইভাবেও চাইলে করতে পারো যদি সূত্র মনে না থাকে, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টার, আমাদের আলহামদুলিল্লাহ এই এতটুকু বাকি ছিল, কমপ্লিট করে দিলাম। সো আমাদের আলহামদুলিল্লাহ কমপ্লিট, ঠিক আছে। তোমরা সবাই ভালোভাবে ক্লাসগুলো করবা ইনশাআল্লাহ। এই ক্লাসগুলো রেকর্ড করতে আমাদের খুব কষ্ট হয়, ঠিক আছে। দেখছি স্টুডেন্টের সমস্যা থাকে, অনেক সমস্যা থাকে, লাইভ ক্লাস ইজিলি নেওয়া যায়, বাট তোমরা অনেক রেকর্ডেড ক্লাস চাইছিলা, এই জন্য রেকর্ডেড ক্লাস দেওয়া আর কি। আশা করি তোমরা সবাই ভালোভাবে ক্লাসগুলো করবা ইনশাআল্লাহ, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহু খাইরান।